আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। সো কলেজে ফার্স্টে একটু স্বাভাবিক থাকাটা আ মানে স্বাভাবিক থাকাটাই আসলে স্বাভাবিক। কারণ এখন তো আসলে তোমরা প্রেশার ফিল করছো না। আর প্রেশার ফিল হয়তোবা তোমরা আরেকটু পরে করবা। এখনো আসলে ওই জিনিসটা তোমাদের মধ্যে শুরু হয় নাই। ওকে, সো আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। জিন্নাত আছো আমাদের সাথে, তাসকিয়া আছো, ফাহাদ আছো, সুমাইয়া আছো, নিজুম আছো, নুরুজ্জামান আছো, মুমতাহিনা আছো, ইব্রাহিম আছো, মারুফ আছো, আয়েশা আছো, রিফাত আছো, অপূর্ব আছো আমাদের সাথে, মাইমুনা আছে আমাদের সাথে। হ্যাঁ, ও বলছে প্রথম ক্লাস আমার সাথে। ওকে, ওয়েলকাম। নিশি আছে আমাদের সাথে, অস্পরা আছে আমাদের সাথে, মাহিম আছো, মিনহাজ আছো, রাইসা আছো, রাকিবুল আছো। ওকে, অসংখ্য মানুষজন আছে আমাদের সাথে। তো আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। সো তোমরা অনেক কমেন্ট করার কোনো দরকার নাই। যদি তোমার কমেন্টে আমি রিপ্লাই না দিই, দ্যাট মিন্স আমি তোমার কমেন্ট দেখছি কিন্তু এইটা এখন রেলিভেন্ট না। রেলিভেন্ট না মানে হচ্ছে আমি যে টপিকটা পড়াচ্ছি ওইটার মাঝে তোমার কোশ্চেনটা আমি নিজেই অ্যান্সার করে দিব। অথবা যেই টপিকটা আমি পড়াচ্ছি এর মাঝখানে তুমি যদি কমেন্ট করো যে ভাই এটা কি হবে ওইটা কি হবে, আমি সবই দেখব, কিন্তু আমি যদি রিপ্লাই না করি দ্যাট মিন্স ওই প্রশ্নটা অ্যান্সার আমি নিজেই দিয়ে দিব। তো তোমাকে শান্তভাবে পুরো জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অনেকদিন পর। ও বলছে অনেকদিন পর দেখা। হ্যাঁ, জোস। সো আমাদের যেটা করতে হবে ফার্স্টে সেটা হচ্ছে আমরা কিন্তু ত্রিকোণমিতি শুরু করতেছি, এবং ত্রিকোণমিতি এমন একটা টপিক, এই টপিকে যদি তুমি ফাঁকিবাজি করো, তুমি যদি সূত্রগুলো না পারো, তোমার যদি সূত্রগুলো মাথার মধ্যে গেঁথে না থাকে, তুমি ম্যাথমেটিক্স মানে যে হায়ার ম্যাথের আমাদের যে ক্যালকুলাস আছে ফার্স্ট পেপার সেখানে ধরা খাবা, তারপরে সেকেন্ড পেপারে যে ত্রিকোণমিতি আছে সেখানে ধরা খাবা, সেকেন্ড পেপারে যে কোনিক্স আছে সেখানে ধরা খাবা, সেকেন্ড পেপারে যে স্থিতিবিদ্যা আছে গতিবিদ্যা আছে সেখানে ধরা খাবা, ফিজিক্সে যে নিউটনীয় বলবিদ্যা আছে এবং সামনে আরো অনেকগুলো চ্যাপ্টার আছে সেখানে ধরা খাবা। সো তোমার ধরা খাওয়ার কোনো শেষ নাই। তুমি পদে পদে ধরা খাবা, এবং তুমি বোর্ড এক্সামটা খারাপ হবে কারণ ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে হয়। ডিইউতে ঢাকা ইউনিভার্সিটিতে ত্রিকোণমিতি থেকে এমসিকিউ মাস্ট আসবে, লিখিত মাস্ট আসবে। বুয়েটে লিখিত 10 মার্কসের প্রশ্ন ত্রিকোণমিতি থেকে মাস্ট। কোন বছর দুইটাও দিয়ে দেয় ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে? আপনি একমাত্র বাঁচার উপায় হলো মেডিকেলে যদি পরীক্ষা দেন, ঠিক আছে? তাও বোর্ড এক্সামে বাঁচতে পারবেন না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বাঁচতে পারবেন। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় ডক্টররা ত্রিকোণমিতি অনেক ভয় পায়, সো ওরা ত্রিকোণমিতি থেকে প্রশ্নই করে না, ঠিক আছে? ওকে, হিমা বলছে এটা আমার সিলেবাসে নাই। হিমা, এটা তোমার সিলেবাসে আছে, কিন্তু কলেজের প্রথম পরীক্ষাতে নাই, ঠিকই দ্বিতীয় পরীক্ষাতে থাকবে, অথবা ইয়ার ফাইনালে থাকবে, অথবা প্রি টেস্টে থাকবে, টেস্টে থাকবে। সো এটা কখনোই বইলো না যে আমার সিলেবাসে নাই আমি পড়বো না। কারণ তোমার এখন একটাই কাজ শিখোর সাথে, সেটা হলো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আগায় যাওয়া। তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ শেষ করতে থাকবা, আগায় যাবা, তখন তুমি আস্তে আস্তে তোমার কলেজে যে সিলেবাস সবগুলোই তুমি কভার করতে পারবা। আর যদি কোনো টপিক আমাদের সাথে না মিলে, তার জন্য আর্কাইভ ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? আর্কাইভ ক্লাসটা দেওয়া আছে। ওকে, ত্রিকোণমিতি আমরা অধ্যায় 6 ফার্স্টে পড়বো। অধ্যায় 6 একটা ফালতু অধ্যায়। বলো অধ্যায় 6 কি ধরনের অধ্যায়? ফালতু অধ্যায়, ঠিক আছে? ফালতু একটা অধ্যায়। কেন? কারণ এটা পুরোটাই ক্লাস 9-10 এর অনুরূপ, ক্লাস 9-10 এর সাথে হুবহু মিলে যায়। সো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। ভাইয়া পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। অনেক বছর ধরে পড়াচ্ছি, অনেক স্টুডেন্ট পড়ায় ফেলছি। সো আমার স্টুডেন্ট বুয়েটে চান্স পেয়ে বুয়েটের টিচারও হয়ে গেছে। তারপরও আমি বাচ্চাদের পড়ায় যাচ্ছি, ঠিক আছে? আর্কাইভ ক্লাসে মেয়াদ কতদিন থাকবে? একদম তোমাদের শেষ না হওয়া পর্যন্ত আর্কাইভ ক্লাসে মেয়াদ থাকবে, ওটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? ও বলছে, ইফরাত বলছে ওই চ্যাপ্টার পড়ে ফেলছে। যদি পড়ে ফেলো তাহলে তোমার জন্য আমার চ্যালেঞ্জ হইলো, আমি যেই অঙ্ক করতে যাব তুমি আমার আগে করে কমেন্ট করবা ডান, ঠিক আছে? যাদের এই চ্যাপ্টার হয়ে গেছে তোমরা আমার আগে কমপ্লিট করে ডান লিখবা, ঠিক আছে? হ্যাঁ, চ্যাপ্টার 7 পড়াবো, আগে চ্যাপ্টার 6 পড়ি। চ্যাপ্টার 6 হয়তো একদিন বা 2 দিন লাগবে,
তারপর চ্যাপ্টার 7 লম্বা হবে কিন্তু, ঠিক আছে? আমরা পুরো 1.5 মাস ধরে খালি চ্যাপ্টার 7ই পড়বো, পড়তেই থাকবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ক্লাস করতে যদি কোনো কিছু যদি আটকে যায় 1678 তে কল করবা। আর মনে রাখো তোমরা বাংলাদেশের সবচেয়ে বেস্ট টেকনোলজিক্যাল যে এডটেক প্ল্যাটফর্ম আছে সেখানে পড়ালেখা করছো, ঠিক আছে? এটা তোমাদের ফার্স্টে মনে রাখতে হবে যে টেকনোলজিক্যাল ভাবে সবচেয়ে বেস্ট টেকনোলজি যারা প্রোভাইড করে সেই শিখতে তুমি পড়ালেখা করছো। তো তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে এখানকার সবগুলা টেকনোলজি ব্যবহার করা, সবগুলা ফিচার ব্যবহার করা। কিন্তু তোমরা যেটা করো, তোমরা শুধু লাইভ ক্লাস করো। তোমরা যেটা করো ওই লাইভ ক্লাসটা রেকর্ড ক্লাসটা দেখে নাও, আর কিচ্ছু করো না। এটা বোকামি। এটা কেন বোকামি? কারণ ধরো তুমি কাচ্চি অর্ডার দিছো, কাচ্চিতে খালি চালগুলা খাইছো, মাংস খাও নাই, বোরহানি খাও নাই, জালি কাবাব খাও নাই, রোস্ট খাও নাই, কিছুই খাও নাই। তুমি একটা আইটেম খেয়ে পুরা টাকা দিয়ে উঠে চলে আসছো। সো তোমার আইটেমগুলোও নষ্ট হইলো, টাকাটাও নষ্ট হইলো। জাস্ট লাইক এখানে তুমি পুরা টাকা দিয়ে ভর্তি হইছো, তুমি প্র্যাকটিস কুইজের জন্য আমাদেরকে টাকা দিছো, তুমি অ্যানিমেটেড ভিডিওর জন্য টাকা দিছো, তুমি আমাদের প্র্যাকটিস বুকের জন্য টাকা দিছো, তুমি এক্সামের জন্য টাকা দিছো, কিন্তু তুমি শুধু লাইভ ক্লাস করতেছো। তাহলে লসটা কার? তুমি এক্সাম না দিলে লস কার? আমাদের না, আমাদের তো লস নাই, লস কিন্তু তোমার, ঠিক আছে? সো তোমরা যেন লসে না পড়ো, এটার জন্য আমরা তোমাদের প্রতিদিন বলি যে ভাই প্র্যাকটিস এক্সাম দাও, প্র্যাকটিস এক্সাম দাও, প্র্যাকটিস বুক সলভ করো। হ্যাঁ, প্র্যাকটিস বুক আইসা পড়বে, টেনশন নিও না, টেনশন নিও না। হ্যাঁ, ল্যাপটপ না, তোমার মোবাইল নেই এটা বললো না। অনেকে বলে যে ভাইয়া আমি তো ওয়েব পোর্টাল থেকে পড়ছি। বাবা, ওয়েব পোর্টাল মানে তুমি হয় ল্যাপটপ অথবা গ্রাফিক্স ট্যাব মানে ট্যাব থেকে পড়ছো। তোমার বাসা কি মানে অ্যান্ড্রয়েড ফোন নাই এটা বললো না, যে ল্যাপটপ আছে কিন্তু ফোন নাই, এটা হইতে পারে না, ঠিক আছে? যদি হয় এক্সেপশনাল কেস, ঠিক আছে? হ্যাঁ, তাল ফালাবো যদি তুমি পরীক্ষা না দাও, সবগুলা ফিচার ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমাদের চেক লিস্ট থাকবে এবং তোমরা নিজেরা চেষ্টা করবা প্রতিটা চ্যাপ্টার পড়ার পর, শেষ হওয়ার পর তুমি সবগুলা ফিচার ইউজ করছো কিনা। কারণ মানে ইউ পেইড ফর ইট। এটা আমি বুঝি না, এটা তোমরা কেন ইউজ করো না? তোমরা প্র্যাকটিস বুক খুলে দেখো না, বলে যে প্র্যাকটিস বুক কোথায় আছে? বাবা, প্র্যাকটিস বুক কোথায় আছে? এটা শিখো অ্যাপে বাইক করা সবচেয়ে সহজ, এবং এটা তোমার একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত যে প্র্যাকটিস বুকটা খুঁজে বাইক করি, ঠিক আছে? একদম ওই চ্যাপ্টারের ভিতরে একদম স্ক্রল করে নিচে গেলে তুমি দেখবে প্র্যাকটিস বুক আছে, ঠিক আছে? সো এই প্র্যাকটিস বুক, প্র্যাকটিস কুইজ, অ্যানিমেটেড ভিডিও, আর্কাইভ ক্লাস সবকিছু ব্যবহার করতে হবে, রিপোর্ট কার্ড চেক করতে হবে, তাহলে গিয়ে তুমি পুরা যে টাকাটা সেটা উসুল করতে পারবা, ঠিক আছে? ওকে, আজকে আমরা কি শিখবো? আইবিএ মানে কি? আইবিএ মানে হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা ঢাকা ভার্সিটির আন্ডারে। এখানে বিবিএ এমবিএ করে, আবার বুয়েটে পড়ে এমবিএ করা যায়। যাদের বিজনেসের প্রতি খুব ইন্টারেস্ট থাকে অথবা এই সেক্টরটা কিভাবে কাজ করে সেটার উপর ইন্টারেস্ট থাকে, ঠিক আছে? তো তোমরা যদি যেমন তাসফিক আল সামি তোমাদের ইংলিশ মেন্টর এবং রিফাত যে ইংলিশ মেন্টর, তারা আইবিএ থেকে বিবিএ করছে, ঠিক আছে? ওটা বাংলাদেশে বিজনেসের জন্য টপ ইনস্টিটিউট, ঠিক আছে? এদিকে যেমন হচ্ছে বিজনেসের জন্য টপ হচ্ছে কি, সরি, ইঞ্জিনিয়ারিং এর জন্য টপ হচ্ছে কি বুয়েট, মেডিকেলের জন্য টপ হচ্ছে কি ঢাকা মেডিকেল, একইভাবে বিজনেসের জন্য টপ হচ্ছে কি আইবিএ, ঠিক আছে? ওকে, প্র্যাকটিস বুক অ্যাপে পাবা, এই চ্যাপ্টারটা প্র্যাকটিস বুক আপলোড করে দিব, কোনো টেনশন নিও না। ওকে, আমরা আজকে কি কি শিখবো? আমরা মেইনলি ক্লাস 9-10 এর জিনিস একটু রিক্যাপ করব। এটা হচ্ছে ক্লাস 9-10, একটা বেহুদা জিনিস, খুবই ইজি জিনিস এবং পুরো ফালতু একটা জিনিস, ঠিক আছে? খুবই ইজি জিনিস, ফালতু একটা জিনিস, ঠিক আছে? ওকে, প্রথমে আসো ত্রিকোণমিতি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। ও বলে শফিল বলছে ওর মনে থাকে না, মনে থাকবে। শোনো, মনে থাকার জন্য আমি বারবার ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখবা। সেটা হচ্ছে রিভিশন টেকনিক। এই যে তোমাদের ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াইছে, সরলরেখা পড়াইছে, জোস, 3 মাস পরে তুমি ভুলে যাবা, 3 মাস লাগবে ভুলতে। ম্যাট্রিক্সে গুণ কেমনে করে, সরলরেখার ঢালের সূত্র কি ছিল, ভুলে গেছি। তাহলে এই জিনিসটা তুমি মনে রাখবা কিভাবে? 3 মাস পর ভুলে গেছি, তখন থেকে তুমি হতাশ হয়ে পড়বা, এ হে আমি তো ভুলে গেছি, আমি মনে হয় গাদা স্টুডেন্ট। না, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই আপনি কি ভুলে যাইতেন না, আমিও ভুলে যাইতাম, এটা নরমাল। যে কোনো মানুষ 2-3 মাস পর ভুলে যাবে জিনিসপত্র।
তাহলে ওই ভুলে যাওয়া জিনিস আবার মনে করার জন্য কি করতে হবে? রিভিশন দিতে হবে। কি দেখে রিভিশন দিব? নোট দেখে রিভিশন দিব। এই জন্য ত্রিকোণমিতিটা নোট করে ফেলতে হবে এখনই। হ্যাঁ, লাইভ ক্লাসে বসে বসে নোট করার দরকার নাই। লাইভ ক্লাসটা হচ্ছে তুমি ফুল মনোযোগ দিবা, বুঝার চেষ্টা করবা। সব লেখার দরকার নাই। ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখবা, সমাধানটা লিখবা। লাইভ ক্লাস যখন শেষ হবে টাইম বের করবা, সেই টাইম বের করে নোট করতে হবে। কেন নোট করতে হবে? কারণ এই ত্রিকোণমিতি তুমি 3 মাস 4 মাস পর আবার ভুলে যাবা। তখন তুমি খাতাটা নিবা, নোট নিবা, একবার জাস্ট এক ঝলক 10 মিনিট লাগবে, এক ঝলক দেখলে আবার মনে পড়ে যাবে, আবার রেখে দিবা, আবার 2 মাস পর ভুলে যাবা, আবার বাইক করে আবার দেখবা। এইভাবে রিভিশন দিতে 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 আস্তে আস্তে এটা ব্রেইনে সেট হবে। প্রথম দিনে ব্রেইনে সেট হবে না, টাইম লাগবে। তো তুমি যে বলছো ভাই আমার পড়া মনে থাকে না, এটা স্বাভাবিক, হতাশ হওয়ার কিছু নাই। তুমি সবকিছু নোট করে ফেলবা, যখনই যেটা ভুলে যাবা নোট বের করে রিভিশন দিবা। ঠিক আছে, বুঝতে পারছি? ত্রিকোণমিতি আমি 2টা খাতা শেষ করছিলাম, আমার এখনো মনে আছে। একবার লেখে মনে থাকে না, আবার লিখছি 2টা খাতা শেষ করছিলাম 200 পেজে। তারপর গিয়ে ত্রিকোণমিতির উপর একটু আস্থা আসছে। ঠিক আছে, ওকে। আসো, ত্রিকোণমিতি 2টা গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দ, 2টা গ্রিক শব্দ। প্রথম যে গ্রিক শব্দ সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের, এটা আমি গ্রিকে উচ্চারণ করতে পারতেছি না, ইংলিশে উচ্চারণ করছে হচ্ছে ট্রিগোনন। ইংলিশ হচ্ছে ট্রিগোনন, কিন্তু গ্রিকটা পড়তে পারতেছি না, গ্রিক পারি না আমি। বাংলা হচ্ছে ত্রিভুজ, ট্রিগোনন, ত্রিভুজ। আবার একটা গ্রিক মেট্রন, মেট্রন হচ্ছে পরিমাপ। ট্রিগোনন ত্রিভুজ, মেট্রন মানে পরিমাপ, 3 বাহুর পরিমাপ, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, ওকে, এটা খুবই ইজি, আমরা জানি। ভাইয়া ত্রিকোণমিতিতে কয়টা ব্রাঞ্চ? মনে রাখো, ত্রিকোণমিতিতে 2টা ব্রাঞ্চ। একটা হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি, একটা হচ্ছে গোলকীয় ত্রিকোণমিতি। সমতলীয় ত্রিকোণমিতি মানে হচ্ছে 2 ডাইমেনশনাল, আর গোলকীয় মানে হচ্ছে 3 ডাইমেনশনাল। ভাইয়া আমরা কোনটা পড়বো? আমরা পড়বো হচ্ছে 2D, 2 ডাইমেনশনালটা পড়বো। 3D টা আমরা পড়বো না, এটা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে পড়ার লাগে, এখন লাগবে না। ঠিক আছে, আমরা পড়বো হচ্ছে 2D, মানে সমতলীয় ত্রিকোণমিতি পড়বো। ঠিক আছে ভাইয়া, এখান থেকে কিছু আসবে, কিছু আসবে না। এমসিকিউ প্রশ্ন আসবে না, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না, জেনে নিলাম। ঠিক আছে, জেনে নিলাম। ওকে, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ আবারও জেনে নিব, দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রথম পার্থক্য, জ্যামিতিক কোণ জ্যামিতিক কোণ একটা লিমিটেশন আছে। জ্যামিতিক কোণ লিমিটেশন আছে, সেটা হচ্ছে ওরা শুধুমাত্র 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি হইতে পারে। আর এটা কি এত বড় কেন? এ বাবা, কি করে রাখছে? ওকে, এই যে জ্যামিতিক কোণ হচ্ছে, মনে রাখো, 360 ডিগ্রি পর্যন্ত হইতে পারে, এর বেশি হবে না। 360 মানে কি? 360 মানে হচ্ছে যে এখান থেকে শুরু করে পুরোটা একবার ঘুরে আসবে, এই পর্যন্ত হইতে পারে, এর বেশি জ্যামিতিক কোণ হবে না। জ্যামিতিক কোণ নেগেটিভ হয় না, জ্যামিতিক কোণ নেগেটিভ হয় না, কারণ জ্যামিতিতে নেগেটিভ বলে কোনো কোণ নাই। তুমি কি কোনো ত্রিভুজের কোণ নেগেটিভ দেখছো? না, দেখি নাই। তার মানে জ্যামিতিক কোণ অলওয়েজ পজিটিভ কোণ, জ্যামিতিক কোণ সবসময় পজিটিভ কোণ। ঠিক আছে, এবার সব ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ হইল -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। ওরে বাবা, ওর রেঞ্জে কোনো সীমানা নাই, এবং ও পজিটিভও হইতে পারে, ত্রিকোণমিতিতে কোণ নেগেটিভও হইতে পারে। যদি আমার উপর দিয়ে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ, যদি আমার উপর দিয়ে যায় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা হবে আমাদের পজিটিভ থিটা। যদি নিচ দিয়ে যায় ক্লকওয়াইজ, সেটা হচ্ছে নেগেটিভ থিটা। ঘুরতেই থাকতে পারে, এটা কোনো লিমিটেশন নাই। তার মানে একটা কোণ এখান থেকে জেনারেট হয়ে, একটা কোণ এখান থেকে জেনারেট হয়ে এইভাবে ঘুরতেই পারে, 360, 270, 1020, এভাবে 1500, 1000, এভাবে ঘুরতে থাকতে পারে, এটা হচ্ছে ত্রিকোণমিতি। আবার উল্টা দিকেও ঘুরতে থাকতে পারে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। জ্যামিতিক কোণে 360 বেশি ঘুরবে না, নেগেটিভ কোণ হবে না। ত্রিকোণমিতিতে নেগেটিভ কোণ আছে, পজিটিভ কোণ আছে, লিমিট নাই। ঠিক আছে,
এজন্য আমরা যখন ত্রিকোণমিতি পড়বো, ত্রিকোণমিতিতে আমরা দেখব সাইনের সাথে, এটা কিন্তু আমরা দেখছি, মনে আছে কিনা, যে সাইনের সাথে আমরা কিন্তু 1500 ডিগ্রি পর্যন্ত দেখতে পাইছি, তাই না? তবে এটা ভাঙতাম, আমাদের 9-10 ছিল। তো এই যে এরকম বিশাল বিশাল কোণ আমরা নিয়ে কাজ করব। বুঝতে পারছি? বুঝতে পারছি? রাইসা, যদি বারবার ভিডিও আটকায় যায়, তুমি তোমার রেজুলেশনটা কমায় দাও। ওই কোণায় দেখো ডট চিহ্ন আছে, সেটিংসে গিয়ে রেজুলেশন কমায় দাও। ঠিক আছে বাবা? সম্পূর্ণ অধ্যায় থেকে প্র্যাকটিস কুইজ থাকে, কারণ ওই যে পুরো অধ্যায় সিলেক্ট করতে হয়। ঠিক আছে? হ্যাঁ, ফাইরুজ, না কোয়ার্টার 1 যদি শেষ হয়, এই কোয়ার্টার 1 এর ভিডিও তোমার বোর্ড এক্সাম পর্যন্ত থাকবে। শিক্ষতে তুমি যার জন্য ভর্তি হয়েছো, যখনই ভর্তি হয়েছো, কোয়ার্টার 1 এ যদি শুধু ভর্তি হও কোনো সমস্যা নাই। এই কোয়ার্টার 1 এর সকল কিছু, প্র্যাকটিস বুক, এক্সাম, সবকিছু তুমি তোমার বোর্ড এক্সাম শেষ না হওয়া পর্যন্ত দেখতে পাবা। এমন যদি হয় যে তুমি কোয়ার্টার 2 তে ভর্তিও হও নাই, সমস্যা নাই, কোয়ার্টার 1 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তুমি দেখতে পারবা। ঠিক আছে? সকল এক্সেস থাকবে, কোনো টেনশন নিও না, তোমাদের জন্য আমরা চিন্তা করছি। ঠিক আছে? যে ও এটা করছে, টাকা দেয় নাই, রোজ বন্ধ করে দিই, এগুলো আমরা করি না। বুঝতে পারছো? আমরা পুরোটা তোমার জন্য রেখে দিব, তুমি দেখতে পারবা। ঠিক আছে? ওকে, নেক্সট, ত্রিকোণমিতিক চতুর্ভাগ, আবারও একটা ফালতু জিনিস যেটা আমরা অলরেডি জানি। এই যে 0 থেকে π/2, এটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, π/2 থেকে পাই সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই থেকে 3π/2 থার্ড কোয়াড্রেন্ট, আর 3π/2 থেকে 2π সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। জানি তো, জানি। ওকে, জোস। এই যে ঘড়ি কাটার দিকে যদি ঘুরে, তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল। সরি, ঘড়ি কাটার বিপরীত দিকে, যদি বিপরীত দিকে ঘুরে মানে উল্টা দিকে, এই হচ্ছে ধরো আমাদের ঘড়ি কাটার দিক, মানে এই যে এখান থেকে এক্স অক্ষ। ঠিক আছে? তাহলে এক্স অক্ষের উপর দিকে যদি ঘুরে, ঘড়ি কাটার বিপরীতে উপরের দিকে ঘুরলে পজিটিভ, আর নিচের দিকে ঘুরলে হচ্ছে নেগেটিভ। শেষ, এটাতে এত কিছু চিন্তা করার কিছু নাই। ঠিক আছে? নেক্সট, কোণের পরিমাপ কয়টা পদ্ধতি ব্যবহার করা হয়? 3টা পদ্ধতি ব্যবহার করা হয়। 3টা পদ্ধতি ব্যবহার করা হয়। ষাটমূলক, ঠিক আছে, ষাটমূলক, শতমূলক, শতমূলক, বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। এছাড়াও আমাদের মিলিটারি গ্রেড আছে একটা, যেটা সেনাবাহিনী বা ওরা ইউজ করে। ঠিক আছে? মিলিটারি গ্রেড, মিল 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 ঠিক আছে? মিলিটারি একটা গ্রেড আছে, ওটা মিলিটারি ইউজ করে, ওটা আমরা আমজনতারা ইউজ করি না। ঠিক আছে? ওকে, ইয়াসমিন বলছে আমার ত্রিকোণমিতি শেষ, অসাধারণ। তাহলে তোমার জন্য চ্যালেঞ্জ কি বলতো? আবার রিপিট করছি, সবকিছু আমার আগে আগে বলে ফেলবা। ঠিক আছে? ওকে, না শিখতে মেয়াদ আছে কতদিন, সেটা মানে হচ্ছে যে তোমার এই কোর্সটা লাইভ ক্লাস কতদিন হবে। তরিকুল, সবার কমেন্ট দেখা যায়। হামিদুল, শতমূলক, ও বলছে আমি শতমূলক বুঝি না। এদিকে আমি বুঝাইছি শতমূলক তোকে, ফাজিল, আগে কমেন্ট করস কেন? একে ভিডিও তাল ফালামো। ওকে, মাইন্ড করো না, দুষ্টামি করছি, আসলে কোনো তাল টাল ফালাবো না। হ্যাঁ, আর এডি আইবো না, এডি এমনি কইতাছি জানার জন্য। সবকিছু পরীক্ষার জন্য পড়তে হয় না, জানার জন্য পড়তে হয়। ঠিক আছে? এই পদ্ধতি একটা মাত্র বেসিক, এই পদ্ধতি একটা মাত্র বেসিক। বেসিক কয়টা? একটা। সেটা হইলো আমরা এই যে 90 ডিগ্রি, এই যে লম্ব, এই লম্বকে কয় ভাগ করছে তার উপর পদ্ধতি বিল্ড আপ হইছে। মানে একটা লম্বকে তুমি কয় ভাগ করছো সেটার উপর পদ্ধতির জন্ম নিছে। এটা হলো বেসিক। তাহলে যে কোনো ত্রিকোণমিতি বেসিক হচ্ছে লম্ব। কেন? কারণ আগের আমলে মানুষ যখন পিরামিড বানাইছে, মানুষ যখন ওই বড় বড় অট্টালিকা বানাইছে, মানুষের একটাই মাথায় ছিল যে এই যে ভূমি, এই যে একটা গাছ লম্বা, এই ভূমি আর গাছ, এই যে লম্বা, এই লম্বা জিনিস নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে। বুঝতে পারছি? এই লম্ব, তাহলে বেসিক হচ্ছে কি? লম্ব। এখন যে কোনো লম্বকে আমি যদি 90 ভাগ করে ফেলি, যে কোনো লম্বকে আমি যদি 90 ভাগ করি, 90 ভাগ, কয় ভাগ করব? এই লম্বটাকে আমি 90 ভাগ করব, 90 ভাগ। ঠিক আছে? এই লম্বটাকে আমি 90 ভাগ করব কিভাবে? এই যে এইভাবে, এই যে এরকম যদি আমি দেখো, এই যে এরকম 90 ভাগ, তাহলে আমি যদি এটাকে 90 ভাগ করে ফেলি, লম্বকে কয় ভাগ করব? 90 ভাগ। এই প্রতিটা ভাগকে বলবো 1 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে 90 ভাগ মানে এখানে মোট কত আছে? এখানে মোট 90 ডিগ্রি আছে। এটা হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, 60। তুমি বলো যে ভাই এটা কি ধরনের নাম হইলো?
আপনি ভাগ করছেন 90 ভাগ, নাম দিছেন 60। বললাম যে না, মোট কত ভাগ করছো সেটা না, ক্ষুদ্রতম ভাগের উপর নাম হয়েছে। তার মানে এই যে প্রতিটা ভাগ, এই প্রতিটা ভাগকে আবার এই যে একটা ভাগ, এই একটা ভাগকে আবার 60 ভাগ করছে, এই প্রতিটা ভাগকে 60 ভাগ করছে, এই যে এইভাবে 60 ভাগ করছে, ছোট ছোট করে 60 ভাগ করছে। এই প্রতিটা ভাগকে বলা হয় 60 মিনিট। মিনিট, এই যে হাইপেন চিহ্ন, হাইপেন একটা দাগ। এই প্রতিটা ভাগকে আরো 60 ভাগ করছে, সেটাকে বলা হয় 60 সেকেন্ড। সেটাকে বলা হয় কি বলো? 60 সেকেন্ড। তাহলে এই যে ছোটগুলোকে 60 ভাগ করছে, এই জন্য নাম হয়েছে 60 মূলক পদ্ধতি বা 60 মূলক পদ্ধতি, ঠিক আছে? কিন্তু মেইনলি সমকোণ বা লম্বকে 90 ভাগ করছে, ঠিক আছে? ওকে, এখন আমি যদি সমকোণকে 100 ভাগ করি, 100 ভাগ করি, সমকোণকে কয় ভাগ করছি এখন? সমকোণকে ভাগ করছি হচ্ছে 100 ভাগ। তাহলে আমি এই যে সমকোণ বা লম্ব, এই লম্বকে আমি এখন ভাগ করব কয় ভাগ? আগে করছিলাম 90 ভাগ, কিন্তু পরে এই ভাগটা করছে হচ্ছে 100 ভাগ। এই 100 ভাগ করলে এই প্রতি যে ভাগ, এইটাকে বলা হয় গ্রেড। এই প্রতি ভাগকে বলা হয় 1 গ্রেড। গ্রেড, এই গ্রেডকে সংক্ষেপে জি দিয়ে প্রকাশ করে, জি, ঠিক আছে? এটা বেশি একটা ইউজ হয় না, প্রাচীন আমলে ইউজ হইতো, এখন এটা কেউ ইউজ করে না, ঠিক আছে? কেউ ইউজ করে না। তো এইটা একটা প্রাচীন একক, এইটাও একটা প্রাচীন একক, ডিগ্রি প্রাচীন একক। মডার্ন একক কোনটা? মডার্ন একক হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, সার্কুলার সিস্টেম বা পাই, পাই, এগুলো হচ্ছে মডার্ন একক। ইফরাত বলছে মিলিটারি গ্রেড পড়েন, মিলিটারি গুলি করব, এদিকে ফাজিল কথা। ওকে, সো বৃত্তীয় পদ্ধতিতে বলল যে আপনি ওই দুই সমকোণকে আমরা একটা স্পেশাল নাম দিলাম, সেটা হচ্ছে পাই। দুই সমকোণ মানে দুই সমকোণ হচ্ছে পাই, ঠিক আছে? দুই সমকোণকে পাই বলা হয়। মানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা দুই সমকোণকে পাই ধরলাম, মানে দুইটা লম্ব, একটা লম্ব না, আমরা দুইটা লম্বকে আমরা ধরছি হচ্ছে পাই রেডিয়ান, পাই রেডিয়ান, রেডিয়ান, ঠিক আছে? ওকে, আজকের কাজটা একটু ফান, মানে আজকে আমরা এই অতীতের জিনিসপত্র একটু শিখবো, ঠিক আছে? সিরিয়াস হয়েও না, এগুলো থেকে তেমন কিছু আসবে না, জাস্ট শিখে রাখো, ঠিক আছে? ওই ঝড়ে বক মরলে দুই একটা প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? ঝড়ে যদি বক মরে, ওই দুই একটা প্রশ্ন আমরা দেখছি ভর্তি পরীক্ষায় আসে, এটি নোট করতে হইব না। আমি বলছি কি, এই দেখো তোমরা কথা শুনো না, ফাজিল কোথাকার। আমি বলছি কি, আমি বলছি যে নোট ক্লাস চলাকালীন সময় করবা না, পরে পরে এই ভিডিও রেকর্ড ভিডিও দেখে যদি মনে হয় যে নোট করে রাখবো, নোট করে রাখতে পারো। আর এগুলো সব ক্লাস নোট সেভ থাকে, ঠিক আছে? স্মার্ট হও, সব শিখো অ্যাপের মধ্যে সেভ থাকে। তো একই জিনিস এটা সেভ আছে, ক্লিক করলে দেখতে পাবা। কবে দেখতে পাবা? আজ থেকে 16 মাস পরে যখন তোমার বোর্ড এক্সাম হবে, তখন তুমি ক্লিক করলে দেখতে পাবা, এই জিনিসই দেখতে পাবা, ঠিক আছে? এই যে টেকনোলজি করতে পাবা, ঠিক আছে? ওকে, সো ওরা যেটা করলো, ওরা বললো যে ভাইয়া দুই সমকোণ, একটা সমকোণ নিয়ে আমরা কাজ করব না, আমাদের হচ্ছে দুইটা সমকোণ, আমরা এই যে দুই সমকোণকে আমরা পাই ধরছি, ঠিক আছে? এই পুরো যে দুই সমকোণ, এই দুই সমকোণকে আমরা পাই ধরছি। তাহলে দুইটা যদি পাই হয়, তাহলে একটা কি হবে? পাই বাই 2। দুইটা যদি সমকোণকে ওরা পাই ধরে, তাহলে একটাকে ধরবো হচ্ছে পাই বাই 2। এখন রেডিয়ান একক, তাহলে ভাই এককে এখানে কি দেওয়া উচিত? এককে এখানে কি দেওয়া উচিত? এককে এখানে রেডিয়ান 8 দেওয়া উচিত। রেডিয়ান এখানে কি দেওয়া উচিত? 8 দেওয়া উচিত, কিন্তু 8 দেয় নাই। এককে এখানে দিছে হচ্ছে সি, এই যে এখানে 8 না দিয়ে দিছে হচ্ছে সি। সি কেন দিল? কারণ এই সিস্টেমটার নাম হচ্ছে সার্কুলার সিস্টেম, এই জন্য সি দিছে, সার্কুলার সিস্টেম। তাহলে রেডিয়ানে একক কিন্তু আর না, রেডিয়ানে একক হলো সি, ঠিক আছে? রেডিয়ানে একক হলো সি। ওকে, রেডিয়ান একক আজকে বলে দিই, এটা একটু মনে রাখো, এই রেডিয়ান একক হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডার্ন। সো মডার্ন ম্যাথমেটিক্সে রেডিয়ান একক ইউজ করা হয়, মানে এই সার্কুলার সিস্টেম পাই ইউজ করা হয়। মডার্ন ম্যাথমেটিক্স মানে ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন যখন তুমি পড়বা, তখন দেখবা সেখানে আমরা রেডিয়ান একক ইউজ করতেছি। তার মানে সকল ক্যালকুলাস রেডিয়ান একক, যত মডার্ন থিং আছে সব রেডিয়ান একক, ঠিক আছে? ওকে, আবার বলি, রেডিয়ান এককে কিন্তু 8 দেয় না, এটা হচ্ছে সি, এই যে প্রতীকটা হচ্ছে সি প্রতীক। কেন? কারণ এই যে সার্কুলার সিস্টেম, ইংলিশ নামের প্রথম অক্ষর
সি সার্কুলার সিস্টেম, ঠিক আছে। রেডিয়ান কাকে বলে? কেউ যদি আমাকে বলে যে ভাইয়া রেডিয়ান কি জিনিস, তাহলে এটা আমরা সবাই জানি একটা ব্যাসার্ধের সমান। এই যে ব্যাসার্ধের সমান তুমি যদি বৃত্তচাপ নাও, এই ব্যাসার্ধের সমান যদি আমি বৃত্তচাপ নিই, তাহলে সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই বৃত্তচাপটা যোগ করলে এখানে যে কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে 1 রেডিয়ান। এটা হচ্ছে 1 রেডিয়ান। আর 1 রেডিয়ান মানে কত? 1 রেডিয়ান মানে কত? 1 রেডিয়ান মানে হচ্ছে, আমরা একটু আগে কি দেখছি? আমরা দেখছি হচ্ছে 1 সমকোণ হচ্ছে π/2, বা আমরা এখান থেকেও চিন্তা করতে পারি 1 সমকোণ মানে π/2, মানে 90 ডিগ্রি হচ্ছে π/2 রেডিয়ান। তাহলে এটা এই পাশে নিয়ে আসলে 1 রেডিয়ান কত হবে? এই 2 এই পাশে গুণ হয়ে যাবে। তাহলে 90 গুণ 2 ডিভাইডেড বাই পাই, পাই এই যে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে পাই এর ভ্যালু কত বসবে? আমরা সবাই পাই এর ভ্যালু জানি, 3.1416। 3.1416। ওকে, তাহলে আমরা যদি এখন ভাগ করি 180 ডিভাইডেড বাই 3.1416 কত আসে? আসে হচ্ছে, এটার ভ্যালু আসে হচ্ছে তোমার 57.29। ঠিক আছে, আবার 5 আছে, তাহলে 3। আমি এটাকে ধরতে পারি 57.3। সো 1 রেডিয়ান মানে হচ্ছে 57.3 ডিগ্রি। এখন ও বলছে ভাই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কিভাবে নিব? ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কিভাবে নিব? এই যে এটা একটা গ্যাঞ্জাম, হ্যাঁ, এটা একটা গ্যাঞ্জাম। এই যে আসলে তোমাদের আঁকা কি শিখে, এ কি হলো? ঠিক আছে, এই যে এখন আমরা আমরা কিন্তু একটা জিনিস জানি, হ্যাঁ, আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আমরা যদি এখন এখানে একটা রেখা টানি, ঠিক আছে, একটা রেখা টানি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, হ্যাঁ, একটা রেখা টানি, প্রশ্নটা ভালো মতো শুনো। একটা রেখা টানি, এই রেখাতে আমি যদি এখানে এই কম্পাসটা বসায়া, কম্পাসটা যদি আমি বসায়া এখানে একটা মাপ নিই, এখানে একটা র্যান্ডম মাপ নিলাম, হ্যাঁ, এই র্যান্ডম মাপ অনুযায়ী আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এই যে র্যান্ডম মাপ নিয়ে আমি এখানে একটা কি আঁকলাম বলতো? বৃত্তচাপ আঁকছি। এখন এই সেম মাপ, এই সেম মাপে আমি যদি এখন এখানে এই যে এখানে বসাই, এই যে এখানে বসাই, বসায় আমি যদি এখন এখানে এই যে সেম মাপে কাটি, এই যে সেম মাপে কাটলাম, বুঝছো? যেই মাপে বৃত্তচাপ আঁকছি সেই সেম মাপে কাটি, তাহলে কে কে বলতে পারবা এইটা এটা যোগ করলে কত হয়? দেখি কে কে বলতে পারবা এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে এখানে কত ডিগ্রি হয়? এই বিন্দু যোগ করলে এখানে কত ডিগ্রি হয়? আমার কম্পাস দিয়ে এখানে যেটা আছে সেইটার মাপ নিয়ে যদি কাটি তাহলে কত ডিগ্রি হয়? হ্যাঁ, এই যে তাসিফ সবার আগে অ্যান্সার দিছে, জুলকারনাইন অ্যান্সার দিছে, তানজিল অ্যান্সার দিছে, তাওহিদ অ্যান্সার দিছে, সাবিত অ্যান্সার দিছে, তনু অ্যান্সার দিছে। ওকে, সবাই পারছে, মাশাআল্লাহ, ট্যালেন্ট আছো তোমরা, বাহ। বলছে 60 ডিগ্রি হয়। এখন একটা সুন্দর কোশ্চেন, যেটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে আসছে কিন্তু কেউ অ্যান্সার দিতে পারে নাই, পরে আমি অনেক ঘাটাঘাটি করে অ্যান্সারটা পাইছি। ঠিক আছে, কিন্তু এই যুগে আবার অ্যান্সার সহজ, কারণ আপনারা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে বলে দেয়, তাই না? সো আপনাদের জন্য এত সুবিধা, তারপর আপনারা পড়ালেখা করেন না। আর আমরা এগুলা নিয়ে চিন্তা করে আমাদের চুল ছিঁড়তে হইতো যেটা অ্যান্সারটা কি। সো প্রশ্নটা কি ছিল? আমার মাথায় যে প্রশ্নটা আসছে যে ভাইয়া আপনি এইটুকু মাপ নিয়ে যে বৃত্ত আঁকছেন, সেই সেম মাপে আপনি একটা বৃত্তচাপ কাইটা নিছেন, তারপর যোগ করছেন, যোগ করে আপনি 60 পাইছেন। রেডিয়ানে কনসেপ্ট তো প্রায় সেম। এই ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নেওয়া হয়েছে, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নেওয়া হয়েছে, তখন যেটা কোণ পাওয়া গেছে সেটা হচ্ছে রেডিয়ান কোণ। তো আমি যখন এভাবে আঁকি, আমি চাঁদা দিয়ে মাইপা দেখছি 60 ডিগ্রি হয়, কিন্তু আমার হিসাব করলে এটা 60 ডিগ্রি থেকে কম হচ্ছে কেন? 60 ডিগ্রি থেকে কম হচ্ছে কেন? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা বুঝছো? আমি যখন ওই ব্যাসার্ধ মানে কি, যে বৃত্তচাপ যেভাবে আঁকছি এইটুকু নিয়ে আমি যখন এখানে কাটছি, এখানে যখন কাইটা দিছি, তখন যোগ করলে পাই 60 ডিগ্রি।
তাহলে এই যে ব্যাসার্ধের সমান কাইটা দিলে যোগ করলে পাই 60 ডিগ্রি, আবার এখানে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিলে 1 রেডিয়ান, কিন্তু সেই রেডিয়ানের মান 60 ডিগ্রি হচ্ছে না। ও বলছে পাইয়ের মানের জন্য, মানে আর কাউকে ফাইলা না পৃথিবীতে, ফাইকেই দোষ দিয়ে দিলা যে এই বেটা বদমাইশ, এটা দোষ হচ্ছে তোর, 3.1416 কেন হয়েছিস, তোর জন্য আমার 60 ডিগ্রি হয় নাই, তাই নাকি? না, যান্ত্রিক ত্রুটি, বাহ, শিখেছে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, যান্ত্রিক ত্রুটি, হ্যাঁ, ত্রুটি পার্সেন্টেজ অফ এরর শিখেছে, এখন সব জায়গায় না মিললে যান্ত্রিক ত্রুটি। সিস্টেম আলাদা, একজন বলছে সিস্টেম আলাদা, দুইটা আলাদা সিস্টেম, এই জন্য মিলবে না। এই যে ও কাছাকাছি আছে, ও বলছে পরিধিটা গোল, পরিধিটা গোল, কাছাকাছি গেছে, ও কাছাকাছি গেছে। ওই যে আরেকজন আবার মহা একটা ভাই, এ ভাই ওরে অস্কার দাও, ওরে ওরে ওর নাম নিতে পারতেছি না আমি, ওরে অস্কার দাও। ওরে কইছে যে দেখো ওরে কি বলছে, বলছে ভাই দুইটা তো সেম, দুইটা সেম। ওরে আবার একটা সমীকরণ লেখছে, ওরে অস্কার দিয়া দাও এখন, অস্কার, নোবেল দিও না, নোবেল দিও না, অস্কার দাও ওকে। ও বলছে 57.3 রেডিয়ান হচ্ছে 60 ডিগ্রি, দুইটা সেম, একটা রেডিয়ান একটা ডিগ্রি, দুটো সেম। ওই অস্কার দিয়ে দাও, দিয়ে দাও ওকে, অস্কার দিয়ে দাও, ফাজিল কথা। এদিকে এদিকে মানে অ্যান্সার দেওয়ার জন্য তোমরা পাগল হয়ে যাও, যে আমি অ্যান্সার দিতে হবে, কিছু একটা বলতে হবে। ভাই ইন্টার লাইফে, ইন্টারমিডিয়েটে এবং ভর্তি পরীক্ষায় তুমি যদি সাকসেসফুল হইতে চাও, তাহলে যে কোনো প্রশ্ন পাওয়ার পর অ্যান্সার জলদি দিও না, তাড়াহুড়ো করে অ্যান্সার দিও না, একটু ধৈর্য সহ্য নিয়ে চিন্তা ভাবনা করবা, তারপরে অ্যান্সারটা দিবা, নইলে কিন্তু বিপদ আছে কপালে। ঠিক আছে, কিছু একটা অ্যান্সার দিতে হবে না, এই টেন্ডেন্সি বাদ। নতুন ঝামেলা, একটা নতুন ঝামেলা পাইছি, এই নতুন ঝামেলায় সমাধানটা চিন্তা করতে হবে, ঠিক আছে, অ্যান্সার বললো না, ঠিক আছে। হ্যাঁ, অনেকে কাছাকাছি গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি বলছি না তোমার ট্যালেন্ট আছো, কই গেল, এই যে তোমার ট্যালেন্ট আছো। এই যে এখানে দেখো, এই টুলসটা দেখো, এই যে আমরা যখন এই কম্পাস দিয়া কোনো কিছু কাটি, এই কম্পাস দিয়া যখন আমি কাটি, আমি যদি এই কম্পাসটাকে এখানে বসাই, চিন্তা করো, আমি যদি এই কম্পাসটাকে এখানে বসাই, এই যে এই মাথায় যদি আমি কম্পাসটাকে বসাই, যে এখানে বসাই, বসায় আমি যেখানেই মাপ নিই না কেন, এই যে আমি যখন এখানে মাপটা নিব, এই যে দেখো, এই যে ও যেই মাপে কাটে সেটা কিন্তু কোনো বক্র দূরত্ব না, এই যে দেখো এই কম্পাসটা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা যে টেকনোলজির জন্য আমরা স্পষ্ট বুঝতে পারছি। খেয়াল করো, এই কম্পাসটা দিয়ে আমি যখনই কোনো দূরত্ব মাপি, সে কিন্তু সরল রৈখিক দূরত্ব বুঝায়। তার মানে এইখানে এই ব্যাসার্ধ আর এই সরল রৈখিক দূরত্বটা সমান, কিন্তু এই জায়গাতে ব্যাসার্ধ আর সরল রৈখিক দূরত্ব না, এই বাঁকাটা সমান, বাঁকাটা। তাহলে চিন্তা করো, একটা সোজা জিনিস যখন একটু বাঁকা হয়ে যায়, মানে এই সোজাটাকে আমি যখন এই বাঁকা বানাইতে চাই, তখন এটা একটু চেপে আসবে না, একটু চেপে আসবে না, কমে যাবে না, এজন্যই কমে গেছে, এজন্যই কমে গেছে। তার মানে যখন তুমি কম্পাস দিয়ে কাটবা, সেটা কিন্তু সবসময় সোজা দূরত্ব নেয়। আমরা বলি না যে দূরত্ব হচ্ছে সোজা দূরত্ব, তো মনে রাখো, কম্পাস দিয়ে যখন আমি কোনো কিছু কাটি, আমার কাছে মনে হয় যে আসলে বাঁকা দূরত্ব কাটতেছে, না, কম্পাসের দূরত্বটা হচ্ছে সোজা। এই যে এখান থেকে দেখো, কম্পাসের দূরত্বটা হচ্ছে সোজা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে সোজা দূরত্ব। তার মানে এখানে এই ব্যাসার্ধটা আর এই সোজা দূরত্বটা সমান, কিন্তু রেডিয়ানের ক্ষেত্রে ব্যাসার্ধ আর বৃত্তচাপ সমান, বৃত্তচাপ এই বাঁকাটা সমান, ব্যাসার্ধ আর বাঁকাটা সমান। তাহলে চিন্তা করো, এই সোজাটাকে আমি যদি এখন বাঁকা বানাইতে চাই, আমি এই সোজাটাকে যদি আমি এখন বাঁকা বানাইতে চাই, তাহলে আমার এটাকে একটু কি ছোট হয়ে যাবে না? এই সোজাটাকে আমি যদি এখন বাঁকা বানাইতে চাই, আমার কি এটা একটু ছোট হবে না, একটু চেপে যাবে না? এই জন্যই চেপে গেছে, এই জন্যই ভ্যালুটা কম আসছে, রেডিয়ানে ভ্যালুটা কম আসছে। বুঝতে পারছো? সো মনে রাখো, তুমি যখন কম্পাস দিয়ে কাটো, এই দূরত্বটা ও আসলে, এই যে এই দূরত্বটা এই বাঁকাটা সমান হয় না, এই দূরত্বটা এই লম্ব দূরত্ব, মানে এই সোজাটা সমান হয়, এই দুইটা সমান। কিন্তু এখানে কিন্তু এই সোজাটা সমান না, এখানে ব্যাসার্ধ আর বৃত্তচাপ সমান, বাঁকাটা সমান। তাহলে এই সোজাটাকে আমি যখন এই বাঁকা বানাইতে চাই, তখন সে একটু ছোট হয়ে যায়, এই যে ছোট হয়ে যায়। তাহলে এই যে বাঁকা বানাইতে গেলে একটু ছোট হয়ে যাবে,
এজন্য কোণের মানটা কমে আসবে। ঠিক আছে, কোণের মানটা এজন্য কমে আসবে। বুঝতে পারছি? খুব ইন্টারেস্টিং টপিক ছিল। এরপরে এই যে দেখো, এটা অলরেডি পড়ায় ফেলছি। 1 রেডিয়ান সমান হচ্ছে 2/পাই সমকোণ, এবং এটা ভ্যালু কত সেটা আমি দেখতে পাইছি। ঠিক আছে, তো সোজা বাংলায়, একদম সোজা বাংলায় মনে রাখবা, সেটা হচ্ছে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। বুঝছো? আগেরটা বুঝছো তো নাকি না বুঝো নাই? সমাধানটা বুঝছো না? সমাধানটা বুঝছো না? না, পাই অমূলদ, এগুলো কোনো ইম্প্যাক্ট ফেলে না, এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না। ঠিক আছে, ওকে। অঙ্ক দেখেন, এই অঙ্কগুলো মাঝে মাঝে আপনাদের কলেজে আসবে এমসিকিউ হিসেবে, মাঝে মাঝে ওই সিকিউতে আসবে না, আবার আসতেও পারে। সিকিউতে আসলে কতে আসবে। কি বলছে? বলছে একটা বৃত্ত, সরি, একটা ত্রিভুজের কোণগুলা x ডিগ্রি, 25 ডিগ্রি আর 11π/36, তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে 11π/36 এটাকে আমার ডিগ্রি বানাইতে হবে। তাহলে 11π/36 কে আমরা ডিগ্রি বানাবো। তাহলে আমরা জানি পাই এর জায়গায় কত বসাবো? 180। পাইকে উঠায় দিয়ে 180 লিখে ফেলবা, শেষ, ডিগ্রি হয়ে গেছে। পাইকে উঠায় দিয়ে আমরা জানি পাই রেডিয়ান সমান 180। ঠিক আছে, ডিগ্রি মানে তুমি যদি যখন একক চেঞ্জ করবা তখন 180 আনবা, আর যখন তুমি ভ্যালু বের করবা তখন 3.1416 বসাবা। ঠিক আছে, কত আসে এটা? 3, 5, 55 আসে। তাহলে এটা আসে 55 ডিগ্রি। ওকে, এখন আমরা জানি ত্রিভুজে, শর্ত মতে ত্রিভুজে 3 কোণের সমষ্টি সবগুলা ডিগ্রিতে আছে। ডিগ্রিতে থাকলে আমাদের জন্য ইজি। 3 কোণের সমষ্টি 180। তাহলে এখান থেকে আমাকে বলো এক্স এর মান কত? 55, 60, 70, 80, তার মানে এক্স এর মান হচ্ছে 100 ডিগ্রি। তোমাকে এককটা বলে দিতে হবে যে এক্স এর মান হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে বাবা, ফালতু জিনিস, বুঝতে পারছি? সো এখানে দুইটা জিনিস অনেকে কনফিউজ হয়ে যায়। অনেকে পাই এর জায়গায় 3.1416 বসায় না। আপনি যখন একক পরিবর্তন করতেছেন, মনে রাখেন, একক পরিবর্তন করলে, একক পরিবর্তন, একক পরিবর্তন মানে হচ্ছে এই যে পাই থেকে রেডিয়ান থেকে ডিগ্রিতে আনতেছি, রেডিয়ান থেকে ডিগ্রিতে আনতেছি, তখন পাই সমান সমান 180 বসাবেন। পাই সমান সমান 180 বসাবেন। আর আপনি যখন মান নির্ণয় করবেন, আপনি যখন মান নির্ণয় করবেন যে এটার ভ্যালু কত, যেমন আগে আমরা মান বাইক করছি, এই যে এখানে যে 1 রেডিয়ানের মান কত, 1 রেডিয়ানের ভ্যালু কত, এই ভ্যালুটা বাইক করছি, তখন দেখো পাই এর জায়গায় কিন্তু 180 বসাই নাই, 3.1416 বসাইছি। ঠিক আছে, যখন তুমি মান বাইক করবা, যেটা ভ্যালুটা কত, মান বাইক করতে চাই, তখন হচ্ছে পাই সমান কত বসাবো, তখন হচ্ছে মান নির্ণয়ের সময় পাই সমান 3.1416 বসাবো। ঠিক আছে, কনফিউশন রাখো না, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, ওকে। কয়টা ক্লাস লাগবে? 14-15টা ক্লাস লাগবে টোটাল ত্রিকোণমিতি শেষ করতে। এরপরে আরো 3-4টা আছে, মানে 17-18টা ক্লাস লাগতে পারে, আমি শিওর না। আমরা শুরু করি, বিসমিল্লাহ। ঠিক আছে, একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর ধারা কাকে বলে এটা একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। কমেন্ট করো না, এত কমেন্ট করো না, মনোযোগ দাও। সমান্তর ধারা কাকে বলে? আমরা জানি সমান্তর মানে হচ্ছে সমান অন্তর, মানে সমান গ্যাপ। অন্তর মানে পার্থক্য, সমান পার্থক্য। সমান্তর মানে হচ্ছে যাদের পার্থক্যটা সমান। এই যে 2, 5, 8, দেখো 3 করে বাড়ছে, 3 করে বাড়ছে, তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে সমান্তর। এদেরকে আমরা বলবো কি? সমান্তর। এখন সমান্তরে একটা কাহিনী আছে, কাহিনীটা হলো, খেয়াল করো, প্রথমটা লাস্টেরটা যোগ করলে, এই যে 2 আর 8 যোগ করলে কত? 10। এটা দেখো মাঝখানেরটা ডাবল হয়, 5 দুগুণে 10। এটা সব সময় সমান, সব সময় এটা সত্য কথা, সব সময় এটা সত্য কথা। সমান্তরে মানে গ্যাপ সমান হইলে প্রথমটা লাস্টেরটা যোগ করলে মাঝখানেরটা ডাবল হয়। তার মানে আমরা যদি বলি যে ভাইয়া সমান্তরে হচ্ছে এ বি সি, এটা সমান্তর, তাহলে এটা কনসেপ্টটা কি হবে? এটা কনসেপ্ট হবে প্রথমটা লাস্টেরটা যোগ করলে, এ আর সি যোগ করলে সেটা মাঝখানেরটা ডাবল হবে 2b। এটা হচ্ছে সমান্তরের শর্ত, কনসেপ্ট, সমান্তরের কনসেপ্ট বা শর্ত। ঠিক আছে, সো কেউ যদি বলে যে ভাই আমরা সমান্তর, আমরা 3 জন সমান্তর, তুমি বলবা যে ও
তাহলে ছোটটা আর বড়টা যোগ করলে মাঝখানেরটার ডাবল হইব, ছোটটা আর বড়টা যোগ করলে মাঝখানেরটার ডাবল হইব। এটা সমান্তরের শর্ত। যখনই আমি সমান্তর দেখব এই কনসেপ্ট আমি মাথায় নিয়ে আসব। বুঝতে পারছি বাবা? ফালতু জিনিস। ওকে, নেক্সট। তাহলে আমি কি বলছি? কোণ সমান্তর মাথায় চলে আসছে। কি চলে আসছে? ছোটটা আর বড়টা যোগফল মাঝখানেরটা ডাবল। তার মানে মাঝখানেরটা হবে ছোটটা আর বড়টার অর্ধেক, যোগফলের অর্ধেক, তাই না? এই যে যোগফল 10 তার অর্ধেক। তার মানে ছোটটা আর বড়টা জানা থাকলে মাঝখানেরটা বাইক করা যাবে। ছোটটা আর বড়টা দুইটা যোগ করলে যা হবে তার অর্ধেক হবে মাঝখানেরটা। ঠিক আছে? প্রশ্নে দেখো বলে দিছে যে বড় কোণ হলো ছোটটা ডাবল। তাহলে আমি প্রশ্ন অনুযায়ী ছোটটাকে ধরে ফেলি, ছোটটাকে ধরে ফেলি। তাহলে ক্ষুদ্রতম কোণ সেটা আমি ধরলাম হচ্ছে থিটা, থিটা। তাহলে বৃহত্তম কোণ কত হবে? ঠিক আছে, এই আমার হাতের লেখা অনেক সুন্দর, কেউ না বুঝলে বললো যে ভাই অনেক সুন্দর হাতের লেখা কিন্তু আমি বুঝতেছি না। ঠিক আছে, তখন আমি বুঝে বলবো। ঠিক আছে, এই যে ডাবল বলে দিছে। ওকে, এখন বলো ছোটটা জানি বড়টা জানি, তাহলে অতএব অন্য কোণ মানে তৃতীয় কোণটা কি পাবো না আমরা? বাকি কোণ। তাহলে অন্য কোণ কত? অন্য কোণ কি হবে? দেখো ছোটটা জানো বড়টা জানো, এই যে ছোটটা জানো বড়টা জানো, তাহলে বলো মাঝখানটা কত হবে? ছোট আর বড়টা যোগফলে অর্ধেক। তাহলে মাঝখানেরটা হবে ছোট আর বড় এই দুইটার যোগফলে অর্ধেক। তাহলে 3 θ/2। ওকে, বলছে কোণগুলো রেডিয়ান পরিমাপে কত? রেডিয়ান পরিমাপে কত? তাহলে শর্ত মতে এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল, ঠিক আছে, এই যে ছোটটা, এই যে মাঝখানেরটা আর বড়টা, এই তিনটা কোণের যোগফল হবে 180। 180 মানে পাই। ঠিক আছে, ডাইরেক্ট পাই দিয়ে বাইক করবা, পাই দিয়ে বাইক করবা। ঠিক আছে, ওকে, এখন হিসাব করো সবাই 2 দিয়ে গুণ দাও। তাহলে 2 θ 3 θ, এটা 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4, এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 পাই। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 পাই। ওকে, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9। তাহলে 9 θ হচ্ছে 2 পাই, শুধু θ হচ্ছে 2 পাই/9। এই যে থিটার মান আমরা পেয়ে গেছি, থিটার মান আমরা পেয়ে গেছি 2 পাই/9। ওকে, তাহলে একটা কোণ হচ্ছে 2 পাই/9। তাহলে আমার অ্যান্সার গুলো কি কি আসবে? তাহলে অ্যান্সার মানে কোণগুলো কি কি হবে? থিটা হচ্ছে 2 পাই/9। ওকে, মাঝখানেটা হচ্ছে 3 θ/2। কত আসে এটা? এখানে 3/2 দিয়ে গুণ দাও, 2 2 কাটা যাবে 3, তাহলে পাই/3। পাই/3 আমার আগে করো। আর 2 θ মানে এটা ডাবল 4 পাই/9। এই হচ্ছে অ্যান্সার 4 পাই/9, তিনটা তিনটা। ওকে, সেকেন্ড লাইন বুঝো না, এটা বুঝো না। বৃহত্তম কোণ, এই যে বৃহত্তম কোণ প্রশ্নেই বলে দিছে ডাবল। এই ছোটটা ডাবল হচ্ছে বড়টা, তাহলে ছোটটা ধরছি থিটা, বড়টা হবে কি 2 θ। আর মাঝখানেটা কি হবে? দুইটা যোগফলের অর্ধেক। কেন? এই যে সমান্তর ধারা, সমান্তর ধারা কনসেপ্ট, দুইটা যোগফলের অর্ধেক হচ্ছে মাঝখানেটা। তিনটা কোণের যোগফল কত? 180 বা পাই, সেখান থেকে থিটা মান পাইছি, এই যে তিনটা ভ্যালু পেয়ে গেছি। ঠিক আছে, নেক্সট। বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস। এই যে বৃত্তের ব্যাসার্ধ আর হইলে পরিধি কত? পরিধি কত? 2 পাই আর, 2 পাই আর। পরিধি কত? 2 পাই আর। একটা বৃত্তের চাকা 200 বার ঘুরছে, 800 মিটার গেছে, চাকায় ব্যাসার্ধ কত? এই একবার ঘুরলে কতটুকু যায়? 2 পাই আর। 200 বার ঘুরলে কতটুকু যাবে? 200 × 2 পাই আর। সেটা কত দেওয়া আছে? 800 মিটার। একবার ঘুরলে 2 পাই আর, 200 বার ঘুরলে 200 × 2 পাই আর। এই দূরত্বটা কত দিয়ে দিছে? 800। কিসের মান পেয়ে যাব? আর এর মান পেয়ে যাব। ওকে বাবা, 0 0 0 0, 2 2 4, 4 দুগুণে 8, এখানে থাকে 2। তাহলে আমার এখানে পাচ্ছি কত? 2 / পাই। এখন বলো এই পাইয়ের জায়গায় তুমি কত বসাইবা? তুমি কি 180 বসাবা? এই আর ব্যাসার্ধে কি দরকার? ব্যাসার্ধে কি বের হবে? মান বের হবে, একক পরিবর্তন না। এই দেখো এই জিনিসটা না অনেকে গোলায় ফেলায়, এবং
তোমাদের বললাম তোমরা বিশ্বাস করবা না, এই জিনিসটা কোথায় গোলাইছে জানো? মানে এই প্যাচ লাগছে কোথায় জানো? ভর্তি পরীক্ষায় বুয়েটে বৈশা। এত ট্যালেন্টেড স্টুডেন্ট বুয়েটে বৈশা শেষ। কেন শেষ? কারণ ওর মাথায় চিন্তা যে বুয়েটে তো কঠিন প্রশ্ন করবে, এমন কঠিন, নিশ্চয়ই এখানে একটা প্যাচ আছে, নিশ্চয়ই এখানে কাহিনী আছে। ওই কি করছে, এমন প্যাচ ওর মাথায় কাজ করতেছে না, ওই পাইয়ের জায়গায় 180 লিখে দিছে। ওই অ্যান্সার হয়েছে 1/90, ওর অ্যান্সার হয়েছে 1/90, পাইয়ের জায়গায় বসেছে 180। তো মনে রাখো, খুব সাবধান, তোমার কাছে মনে হচ্ছে এটা সিলি, কিন্তু তুমি এমন জায়গায় আটকে যেতে পারো যেটা তুমি কখনো কল্পনাই করো নাই। সো মনে রাখবা, যখন একক পরিবর্তন মানে এককটা চেঞ্জ করতেছো, ডিগ্রি থেকে রেডিয়ানে নিচ্ছ, রেডিয়ান থেকে ডিগ্রিতে আনতেছো, তখন পাইয়ের জায়গায় 180 বসাবা। আর যখন তুমি মান নির্ণয় করতেছো, এই যে ব্যাসার্ধের ভ্যালু কত, তখন তুমি 3.1416 বসাবা। ঠিক আছে, কনফিউজড হবা না। বুঝতে পারছো? এই যে মান বাইক করতেছি, ব্যাসার্ধের ভ্যালু বাইক করতেছি, তাহলে এখানে আমি বসাবো 3.1416, তারপর যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। অনেকে অ্যান্সার বলে দিচ্ছে। তনু, আবার বলি, পাইয়ের জায়গায় 180 বসানো যাবে না। পাইয়ের জায়গায় 180 কখন বসাবো? যখন তুমি একক পরিবর্তন করতেছো। একক পরিবর্তন আমরা করছি না, এই যে একক পরিবর্তন করছি, দেখো পাই থেকে ডিগ্রি বানাইছি, এই যে সবগুলা ডিগ্রিতে ছিল, এটা রেডিয়ানে ছিল, তাহলে পাইকে ডিগ্রি বানাইছি। যখন তুমি যে একক পরিবর্তন করতেছো, তখন দেখো পাইয়ের জায়গায় কত বসাইছি, 180 বসাইছি। যখন তুমি একক পরিবর্তন করবা, তখন পাইয়ের জায়গায় 180 বসাবা। কিন্তু যখন তুমি মান নির্ণয় করবা, তখন পাইয়ের জায়গায় 3.1416 বসাবা। ঠিক আছে, এই যে পাইয়ের জায়গায় 3.1416 বসাইছি, কারণ এটা ভ্যালু, এটা হচ্ছে ব্যাসার্ধের ভ্যালু বাইক করতেছি। ঠিক আছে, ওকে, এটা একটা বাচ্চাদের জিনিস, s ইকুয়ালস টু r থিটা, s ইকুয়ালস টু r থিটা। তবে এটা একটা কন্ডিশন আছে, থিটাটা কিন্তু আমাদের রেডিয়ানে আসতে হবে। থিটাটা কি আসতে হবে বলো? রেডিয়ানে আসতে হবে। ওকে, 2 পাই সাথে 200 কেন গুণ করছি? কারণ যে 200 বার ঘুরছে, একবার ঘুরলে যায় হচ্ছে 2 পাই আর, 200 বার ঘুরলে হচ্ছে 200 ইন্টু 2 পাই আর। এই হচ্ছে মোট দূরত্ব, কতটুকু গেছে সেটা আবার প্রশ্নে দিয়ে দিছে। প্রশ্নে বলছে 800 মিটার গেছে, হয়ে গেছে। হ্যাঁ, রেডিয়ান মানেই হচ্ছে পাই। রেডিয়ান কখনো ওই যে সংখ্যা দিয়ে হবে না, পাই, রেডিয়ান মানে পাই থাকতে হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ সংখ্যা হইতে পারে, পয়েন্টও হইতে পারে। ঠিক আছে, ওকে, আরেকটা সূত্র, সেটা হচ্ছে এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, মানে এই অংশটার ক্ষেত্রফল যদি বাইক করতে বলে, তাহলে সেটা সূত্র হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। এইখানেও দেখো থিটাটা কিসে, থিটাটা হইতে হবে রেডিয়ানে। এই সূত্র দুইটাতে থিটা হবে রেডিয়ানে। হ্যান্ড রেজ অপশন ইয়ে করে বাদ দিয়ে দাও, ইগনোর করো। আলভিন বলছে কুয়েটে 500-র মধ্যে কত পেলে চান্স পাবো? শোনো, চান্স পাওয়ার ক্ষেত্রে আমি এখন বলে দিই, কত পাইলে চান্স পাবে এটা বলা যায় না। যেমন আমি যে বছর পরীক্ষা দিছি, ওই বছর মেডিকেলে 100-তে 51 পেয়ে চান্স পাইছে। মেডিকেলে আমার বছর 100-তে 51 পেয়ে চান্স পাইছে। আমার পরের বছর, মানে আমি যে বছর পরীক্ষা দিছি তার পরের বছর 100-তে 71 পেয়েও চান্স পায় নাই। 100-তে 71 পেয়েও চান্স পায় নাই। তার মানে কি? তার মানে তুমি যদি মেডিকেল, বুয়েট, কুয়েট এগুলাতে চান্স পেতে চাও, তোমাকে যেটা করতে হবে, তোমার সমসাময়িক যে ব্যাচ, ওই ব্যাচে টপ করতে হবে। তার মানে ওই ব্যাচে আমি ফার্স্ট হব, বুঝছো না? ওই ব্যাচে আমি সেরাদের সেরা থাকবো। এখন কোন ব্যাচে রেজাল্ট ডাউন থাকে, এই যে 51-তে চান্স পাওয়া যায়, আবার কোন ব্যাচে রেজাল্ট আপ থাকে, 71 পায়াও চান্স পায় না। কেন? কারণ ওই যে হাইয়েস্ট উঠছিল 86 না 87, আর আমার সময়ে হাইয়েস্ট উঠছিল মনে হয় 73 এরকম, তাই না? সো হাইয়েস্ট যেখানে শুরু, দেখো হাইয়েস্ট যে পাবে সেখান থেকে প্রথম 1000 জন বুয়েটে চান্স পাবে। এটা কোনো নির্দিষ্ট সীমানা নাই। যেমন তোমাদের জিপিএ তে সীমানা আছে যে 80 উপরে পাইলেই এ প্লাস, কিন্তু ভর্তি পরীক্ষায় এরকম সিস্টেম নাই। হাইয়েস্ট যে পাবে, হাইয়েস্ট এবার যতই পায়, হাইয়েস্ট যদি কেউ 99 পায়, ওইখান থেকে হিসাব শুরু হবে। হাইয়েস্ট যদি কেউ 100-তে 31 পায়, যে আমার ব্যাচে 100-তে 31 পাইছে, ওই 31 থেকে শুরু হবে। এটা কোনো সীমানা নাই। এবং এইটা কিন্তু দেখো এই জন্য চ্যালেঞ্জিং, কারণ তুমি জানো না তোমার ব্যাচে কোনটা হবে।
তোমার ব্যাচ কি এইটা নাকি এইটা তুমি জানো না। তো তোমাকে কি করতে হবে, তোমার ব্যাচে বেস্ট হইতে হবে, আর এই জন্য তোমাকে এখন থেকে বেস্ট ইনপুট দিতে হবে। আদারওয়াইজ তুমি এটা কম্পেয়ার করতে পারো না। এই যে এই বছর তুমি বলো যে ও ভাইয়া 26 ব্যাচে তো 51 পেয়ে চান্স পাইছে, তাহলে আমি 51 পাবো। এই যে দেখো পরে ব্যাচে 71 পাইয়াও চান্স পায় নাই। তুমি কি করবা, তুমি তো 51তে পড়ে আছো, তোমার তো 20 বেশি পাইছে তাও চান্স পায় নাই। বুঝতে পারছো? সো এটা তোমার উপর, এটা তোমার ব্যাচের উপর। সো কখনো এরকম এক ব্যাচের সাথে আরেক ব্যাচ তুলনা করবা না যে ভাই আমি বুয়েটে পড়তে হলে আমার কত পাইতে হবে, কুয়েটে পড়তে হলে কত হবে, মেডিকেলে কত হবে, দরকার নাই। তোমার ব্যাচে হাইয়েস্ট হবে, ঠিক আছে? তোমার ব্যাচে হাইয়েস্ট হবে না। এসএসসি রেজাল্টের উপর বুয়েট কুয়েট এগুলো দেখে না। এসএসসি ভুলে যাও, এসএসসি লাগবে না, এইচএসসি ইন্টার লাগবে। ইন্টার বেস্ট করতে হবে, বেস্ট। জিপিএ 5ও পাইতে হবে, 90 এ বেশি নাম্বার রাখতে হবে। জিপিএ 5 90 এ বেশি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে, ইংলিশ বাংলা 90 এ বেশি, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে পরীক্ষা দিতে পারবা। ওকে, একটা বৃত্তচাপ কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই 24 ডিগ্রি হইলে হবে না, রেডিয়ানে নিতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিব? পাই বাই 180 দিয়ে গুণ দিব। সো মনে রাখো, মনে রাখো, তুমি যেটাতে নিতে চাও সেটা উপরে থাকবে। তুমি যদি পাইতে নিতে চাও মানে রেডিয়ানে নিতে চাও তাহলে পাই উপরে থাকবে, আবার তুমি যদি ডিগ্রিতে নিতে চাও তাহলে 180 উপরে থাকবে, পাই নিচে থাকবে, ঠিক আছে? পাই নিচে থাকবে, 180 উপরে থাকবে। তাহলে 180 আর 2/15, তাহলে এটা হচ্ছে 2 পাই বাই 15, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এটা আমরা থিটা পেয়ে গেলাম। এটা আমরা কি পাইছি? থিটা। বলছে বৃত্তটার ব্যাস, আমার ব্যাস দিয়ে কাজ নাই, আমার ব্যাসার্ধ দিয়ে কাজ, সেটা হচ্ছে 49/2। তবে বৃত্তচাপটা দৈর্ঘ্য বাইর করতে বলছে। বৃত্তচাপটা দৈর্ঘ্য হচ্ছে s = 8 থিটা। ফালতু টু দি পাওয়ার ফালতু অঙ্ক, এগুলা যদি আসে তাহলে হাসতে হাসতে মরে যাবা যে হে কি ফালতু অঙ্ক রে পৃথিবীতে আছে রে, ঠিক আছে? 2 2 কাটা। এখন বলো এখানে কি তোমার একক পরিবর্তনের কোনো কাহিনী আছে নাকি এস এর মান দরকার? হ্যাঁ ভাই, আমার বৃত্তচাপের দৈর্ঘ্যটা দরকার, ভ্যালু দরকার। যখনই আমার ভ্যালু দরকার 3.1416, আর এখানে থাকবে হচ্ছে 15। এখান থেকে দেখো কত আসে সেটা আমাকে কমেন্টে জানাও, কমেন্টে জানাও। ওকে, এর উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল এরিয়া, সেই এরিয়া দেখছি আমরা হাফ আর স্কয়ার থিটা। তাহলে হাফ 49/2 হোল স্কয়ার, আর হলো থিটা কত? 2 পাই বাই 15। ওকে, এখনো দেখো এরিয়া মানে কি, ক্ষেত্রফলে ভ্যালু দরকার, ক্ষেত্রফলে কোনো একক পরিবর্তন হবে না। তাহলে যেহেতু ক্ষেত্রফলে ভ্যালু দরকার, তাহলে এখানেও আমরা 3.1416 ইউজ করব। ওকে, দেখো কত আসে। শেষ দুইটা অঙ্ক, ফালতু অঙ্ক, পৃথিবীতে এরকম অঙ্ক আসবে না, ঠিক আছে? 10.26, এটা কোনটা, ফার্স্টেরটা না পরেরটা? 10.26 ফার্স্টের না পরেরটা? একজন বলছে 27, আই ডোন্ট নো, 26 27 যেটাই হোক। ওকে, মিটার বলছে, তাহলে এটা হবে মিটার। একক দিয়ে দিবা, একক না দিলে নাম্বার কাটবে। ওকে, ফরেরটা কত, ফরেরটা কত, ওইটা কত? ক্যালকুলেটর, চোখে ফলকে ক্যালকুলেটর টিপতে শিখতে হবে, ঠিক আছে? যারা বুয়েটে চান্স পাইতে চান আর যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চান, আপনারা ক্যালকুলেটর ফালায় দেন, আপনাদের হাতে কলমে ক্যালকুলেশন শিখতে হবে, বুঝতে পারছো? হাতে কলমে। কত লাস্টেরটা কত? 100, এই কি বলতেছে উল্টা পাল্টা, 200, লাস্টের দেখছো উল্টা হলো, এক একজন এক একটা বলতেছে, আই ডোন্ট নো। এটা অ্যান্সারটা তোমরা ফিল আপ করবা। ফাজিল গুলা একটা ক্যালকুলেশন করতে পারে না, ঠিক আছে? পৃথিবী ব্যাসার্ধ, ওরে বাবা, আর এত কিলোমিটার। ঢাকা এবং দিল্লি পৃথিবীর উপরে দুইটা দেশ। এই যে পৃথিবী, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী। সো পৃথিবীর উপর দুইটা দেশ, এখানে একটা দেশ, এখানে একটা দেশ, ঠিক আছে? এই দুইটা দেশ এর মধ্যবর্তী দূরত্ব, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেখো, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1882। তাহলে স্থান দুইটা পৃথিবী কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে?
এই যে পৃথিবী কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, এটা হলো প্রশ্ন। আর এখানে আমাদের ব্যাসার্ধ বলে দিছে, এটা হচ্ছে 6371। এখন দেখো পৃথিবী উপরে যে দৈর্ঘ্য, এটা কিন্তু কার্ভেচারে অংশ, মানে বাঁকা, এটা হলো বাঁকা, তার মানে এটা হইলো আসলে আমাদের এস দেওয়া আছে, এটা আসলে এস দেওয়া আছে। আর এটা তো ব্যাসার্ধ বলেই দিছে, এটা হচ্ছে আর। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে থিটা, পৃথিবীর কেন্দ্রে থিটা। সেটা আবার দেখো কত ডিগ্রি বলছে, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এখান থেকে আমরা জানি থিটা ইকুয়ালস টু এস বাই আর। এস এর মান হচ্ছে 182 আর আর এর মান হচ্ছে এত। এখন এটা কিসে আসছে, এটা কিন্তু আসছে হচ্ছে রেডিয়ানে, এটা আসছে হচ্ছে রেডিয়ানে, আমাকে নিতে বলছে ডিগ্রিতে। তাহলে রেডিয়ান থেকে আমরা এখন ডিগ্রিতে নিয়ে যাব, রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব কিভাবে, কিসে নিতে চাই, ডিগ্রি, সেই ডিগ্রি অংশকে উপরে দিবা, 180 উপরে দিবা আর পাই নিচে দিবা, তাই না, যেটাতে নিতে চাও সেটা উপরে। এই যে এই দুইজনকে দিয়েই গুণ দিতে হবে, 180 বাই পাই অথবা পাই বাই 180, মনে রাখো গুণ দাও সিস্টেম দুইটা, 180 বাই পাই অথবা এই যে পাই বাই 180, তুমি যেটাতে নিতে চাও সেটা উপরে রাখবা। আমি যদি রেডিয়ানে নিতে চাই তাহলে পাই উপরে থাকবে, ডিগ্রিতে নিতে চাইলে 180 উপরে থাকবে। এখন আমি তো এই থিটার ভ্যালুটা বের করতে চাই, তাহলে এখানে পাই এর মান কিন্তু আমরা ভ্যালু মানে পাই এর মান বসায় দিব, পাই এর একক পরিবর্তন হয়ে গেছে, এখন আমরা পাই এর মান বসায় দিব 3.1416। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে বাবা, ওকে। রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন বলছে এই বৃত্তে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ বলে দিছে, তাহলে আমরা ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ জানি 6.5, 6.5, তাহলে এইটুকু হচ্ছে 6.5, এইটুকু হচ্ছে 6.5। ঠিক আছে, জলদি দেখো, জলদি, আমাদের টাইম নেই, আমাদের ফাস্ট আগাইতে হবে, অনেক ফাস্ট। বিসি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে 5, এইটা হচ্ছে 5। ওকে, এখন এই পুরাটা কত আসে দেখো তো, এই পুরাটা কত আসে, এটা কেন্দ্র 6.5 6.5 12 13, তাহলে এই পুরাটা আসে হচ্ছে 13, তাই না, এই পুরাটা এই এটা কেন্দ্র দিয়ে যায়, এটা কি তাহলে ব্যাস, ব্যাসের উপর তুমি যদি একটা বৃত্তস্থ কোণ আঁকো, ব্যাসের উপর এই যে বৃত্তস্থ কোণ, এটা কি অর্ধ বৃত্তস্থ কোণ, আর অর্ধ বৃত্তস্থ কোণ 90, অর্ধ বৃত্তস্থ কোণ কত 90। তার মানে এটা একটা পিথাগোরাসের ত্রিভুজ, পিথাগোরাসের ত্রিভুজে আমার যদি একজন 5 হয় আর অতিভুজ যদি 13 হয়, তাহলে বাকি জন কিন্তু 12 হবে। এগুলো একদম ঠোঁটস্থ রাখবা। কি কি ঠোঁটস্থ রাখবা, যে 3 হইলে 4 হইলে 5 হয়, তারপর হচ্ছে 5 হইলে 12 হইলে 13 হয়, তারপর হচ্ছে 7 হইলে 24 হইলে 25 হয়, তারপর হচ্ছে 6 হইলে 8 হইলে 10 হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, পিথাগোরাসের ট্রিপলেট মানে 3টা সংখ্যা, এই সংখ্যাগুলো পিথাগোরাসকে মেনে চলে। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে 5 13 হইলে বাকিটা 12 হবে। তাহলে এই বাহুটা আমি পেয়ে গেছি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 12। এটা কোনো ক্যালকুলেশন লাগবে না, ঠাস করে বসায় দিবা। ঠিক আছে, ডক্টর হাফসা তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, তুমি এখানে মনোযোগ দাও, বুঝতে পারছো, আমি সব সলভ করব, সমস্যা নেই, টেনশন করো না। হ্যাঁ, ওকে। এখন আমাকে কি বলছে, আমাকে বলছে যে এই ছায়াযুক্ত অংশে ক্ষেত্রফল বাইর করো। এখন আমাকে বলো ওই ছায়াযুক্ত অংশে ক্ষেত্রফল কি হবে, ছায়াযুক্ত অংশে ক্ষেত্রফল হবে এই যে অর্ধেক ক্ষেত্রফল আছে, এই বৃত্তের যে অর্ধেক ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে আমি যদি এই ত্রিভুজটা বাদ দিয়ে ফেলি, এই ত্রিভুজটা বাদ দিয়ে ফেলি, তাহলে তো এই ছায়াযুক্ত অংশ পাওয়া যায়, তাই না। তাহলে অর্ধেক বৃত্ত থেকে আমাকে ত্রিভুজ বাদ দিতে হবে, শেষ। অর্ধেক বৃত্ত থেকে আমাকে ত্রিভুজ বাদ দিতে হবে, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজ বৃত্ত ফুরাটা কত, আমরা জানি বৃত্ত ফুরাটা হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, এটা অর্ধেক। আর ত্রিভুজের ক্ষেত্রফল কত,
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে লম্ব। ওকে, তাহলে হাফ পাই এর মান কত? 3.1416। ব্যাসার্ধ কত? 6.5 হোল স্কয়ার। হাফ ইন্টু ভূমি কত? 5। উচ্চতা কত? 12। ক্যালকুলেশন করো, যেটা পাবা সেটাই অ্যান্সার। ফালতু অঙ্ক। হ্যাঁ, 36.36। সাইফুল অ্যান্সার দিছে, মাশাআল্লাহ। মারুফও পারছে, বাহ। ওকে, অসাধারণ। বুঝতে পারছি বাবা, ফালতু অঙ্ক। নেক্সট, এখানেও বলছে ওই যে কোন এওসি হচ্ছে 90। এওসি কোথায়? এওসি এই যে এটা, এই পুরাটা 90, এই পুরাটা 90, এইটুকু 30, তাহলে এইটুকু কত? এইটুকু কত? 60, তাই না? পুরাটা 90, ওইটা 30, তাহলে উপরটা হবে 60। ও এ এটা হচ্ছে 2, ও এ এটা হচ্ছে কত? 2। ও এ, ও এ মানে কি? এই যে এইটা, এটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলে দিছে 2, ব্যাসার্ধ বলে দিছে 2, তাহলে সাদা অংশে ক্ষেত্রফল, সাদা অংশে ক্ষেত্রফল। ওকে, সাদা অংশের ক্ষেত্রফল। ওকে, এখন এটা একটু খেয়াল করো। ও এ এটা যদি ব্যাসার্ধ হয় ভাইয়া, ও বি এটাও ব্যাসার্ধ, এটা হচ্ছে 2। ও সি এটাও হচ্ছে ব্যাসার্ধ, এটাও হচ্ছে 2, তাই না? তাই না? তাহলে আমার সাদা অংশের ক্ষেত্রফল হবে এই পুরা ক্ষেত্রফল, এই পুরাটা থেকে এই পুরা, এটা হচ্ছে বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলা ক্ষেত্রফল থেকে আমি যদি এই ত্রিভুজটা বাদ দিই, তাহলে আমরা ওই সাদা অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের ওই ক্ষেত্রফলটা হবে ওই বৃত্তকলা, বৃত্তকলা বিওসি, এখান থেকে ত্রিভুজ বিওসি বাদ দিতে হবে। ঠিক আছে, বৃত্তকলা থেকে ত্রিভুজ বাদ। আর বৃত্তকলা ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ আর স্কয়ার থিটা। আর ত্রিভুজের ক্ষেত্রে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো, এখানে তুমি দেখো এই ত্রিভুজটার দুইটা সন্নিহিত বাহু জানো এবং তাদের মধ্যবর্তী কোণ জানো। তাহলে কোন ত্রিভুজে যদি সন্নিহিত বাহু আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, এটা একটু শিখে রাখো, তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু এ বি এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন মানে সাইন সি, হাফ এ বি সাইন সি। এটা হচ্ছে সূত্র, হাফ এ বি সাইন সি। দুইটা সন্নিহিত বাহু, তাদের মধ্যবর্তী কোণ। এই সূত্র কোথায় শিখবো? একদম ত্রিকোণমিতি লাস্ট চ্যাপ্টার 7.7 এ। আজকে পড়তেছি কি 6.1, বুঝছো? সাইন সি না, কজ না, কজ না বাবা, মারুফ কজ না, সাইন। ওকে, হাফ আর এর মান কত? 2। থিটার মান কত? 60। 60 নেওয়া যাবে না, এটা রেডিয়ান একক। 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। 60 ডিগ্রি মানে কত? π/3। হাফ এ বি কত? 2। আর সাইন সি, সি কত? সি হচ্ছে 60। ওকে, সাইন 60। এখন সাইন 60 লেখো আর π/3 লেখো, একই কথা। কিন্তু একটা জিনিস মনে রাখবা, একই অঙ্কে মানে একই সমীকরণে রেডিয়ান এবং ডিগ্রি একক মিলায়ও না। মানে রেডিয়ান আর ডিগ্রি একক দুইটা মিলায়ও না একই সমীকরণে। দুইটা হয় দুইটাই রেডিয়ানে লিখবা অথবা দুইটাই ডিগ্রিতে লিখবা। ওকে, কত আসে? এখানে কিন্তু আমরা হাফ 2 স্কয়ার পাই এর জায়গায় কিন্তু 3.1416 বসায় দিব, কারণ এখানে আমাদের ভ্যালু হাফ 2 ইন্টু 2 সাইন 60। সাইন 60 মান হচ্ছে √3/2। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। শফিল বলছে একটু বিরতি দেন। আমি কি 3 ঘন্টা পড়াইছি যে বিরতি দিব? 3 ঘন্টা আগে আমি কোনো বিরতি দিই না। 3 ঘন্টা পরে আবার 3 ঘন্টা পড়াবো, তাহলে মাঝখানে 10-15 মিনিট বিরতি হবে। ঠিক আছে, ওকে। ত্রিকোণমিতিক অনুপাত, এই যে এটাই হচ্ছে তোমার বিরতি। আসো, এই যে শেষ, মাথা খাটাইছি, এই যে এখানে একটু মাথা টাথা খাটাইলাম, একটু সমীকরণে অ্যান্সার বাইক করলাম। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করতে হয়েছে। এখন এডিতে চিন্তা ভাবনা কিছু নেই, কারণ এডি ফালতু জিনিস। ঠিক আছে, সাগরে নাকি লবণ অতি, এটা হচ্ছে সাইন থিটা সূত্র। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অতি, এটা হচ্ছে কস থিটা সূত্র, ভূমি বাই অতিভুজ। ট্যান লম্বা ভূত, এটা হচ্ছে ট্যান থিটা সূত্র। এটি জানো কি জানো না? কেউ যদি লম্ব হইতে চায়, তাহলে এই যেই কোণ আছে
সেই কোণের বিপরীত বাহু হইতে হবে। তাহলে কোণের বিপরীত বাহুকে সবসময় লম্ব বলে, এটা মনে রাখবা। কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এখন কোণ যদি উপরে হইতো তাহলে নিচেরটা হইতো লম্ব, এটা হইতো ভূমি। ওই যে বলছে ইজি, আয়শা বলছে ইজি। ওকে, ত্রিকোণমিতিক চতুর্ভাগ পড়ে ফেলছি। ত্রিকোণমিতিক কোণের অনুপাত, এটাকে আমার ফরাইতে হবে না, তোমরা জানো যে সাইন থিটা কোসেক থিটা একজন একজনের উল্টা, কস সেক উল্টা, ট্যান কট একজন একজনের উল্টা। সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা হচ্ছে 1, 1 প্লাস ট্যান স্কয়ার থেটা হচ্ছে সেক স্কয়ার থেটা, 1 প্লাস কট স্কয়ার থেটা হচ্ছে কোসেক স্কয়ার থেটা। ঠিক আছে, এত কিছুর পরে আমি একটা ব্যাসে, মানে তোমাদের একটু সিনিয়র, নাম বলতেছি না, ওই ব্যাসে আমি একটা প্রশ্ন করছি যে তোমরা এগুলা বুঝছো কিনা। হ্যাঁ স্যার বুঝছি। আমি বলছি তাইলে আমাকে একটু বলো তো সাইন 30 ডিগ্রি হোল স্কয়ার এটা কত আসে। ও বলছে ভাই স্যার, ভাইয়া এটা তো অনেক ইন্টারেস্টিং, অনেক ইজি। সাইন স্কয়ার 30 ডিগ্রি, এটা হবে সাইন স্কয়ার 30 ডিগ্রি স্কয়ার, সাইনের উপরে স্কয়ার দিছি, 30 উপরে স্কয়ার দিছি, এটা হয়ে গেছে 900 ডিগ্রি। এফা বলছে এটা ক্যালকুলেটর দিয়ে আমাকে অ্যান্সার বলছে। নুরা বলছে ভাইয়া এগুলা বাচ্চাদের জিনিস। এই যে বাচ্চাদের জিনিসে এই ভুলগুলা হয়। আজকে তুমি একটা জিনিস শিখো যেটা আমরা পুরো ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতিতে শিখব। ত্রিকোণমিতিতে সবচেয়ে কঠিন জায়গা, এই যে সাইন থিটা কস থিটা এর মধ্যে সবচেয়ে কঠিন জায়গা সেটা হচ্ছে কোণের জায়গাটা। এই কোণের জায়গাটা হচ্ছে একটা কঠিন জায়গা, এটা পুরো দুর্গ। কোণ কখনো চেঞ্জ হয় না। এই কোণের উপরে কোনো স্কয়ারে কোনো ইম্প্যাক্ট নাই। তুমি স্কয়ার করো, কিউব করো, রুট ওভার করো, যাই করো, 30 ডিগ্রি কোনোদিন চেঞ্জ হয় না। এটা তো অবাক করা ব্যাপার। তুমি চিন্তা করো, আজ পর্যন্ত তুমি কখনো 30 ডিগ্রিকে চেঞ্জ করতে পারো নাই। যদি এখানে 30 থাকে, তুমি স্কয়ার করলেও 30 ডিগ্রি থেকে যাবে, এটা কোনোদিন 900 হবে না। তুমি যদি কিউব করো তাও 30 ডিগ্রি চেঞ্জ হবে না। তার মানে ত্রিকোণমিতিতে সবচেয়ে ডেঞ্জারাস জায়গা হলো কোণের জায়গা। এই কোণকে তুমি এরকম স্কয়ার যোগ কিউব কিছু দিয়ে কিচ্ছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। এই যে এগুলো কনফিউজড হয় না ভবিষ্যতে। আমি যদি ভবিষ্যতে এরকম লিখি যে সাইন ফাই ইনটু সাইন ফাই, আমি দেখছি অনেক স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট, এটা কি লেখছে জানো? ও সাইন সাইন গুণ হয়ে লেখছে সাইন স্কয়ার, ফাই ফাই গুণ হয়ে হয়েছে ফাই স্কয়ার, সাইন স্কয়ার ফাই স্কয়ার। স্যার মিলে গেছে, সাইন স্কয়ার ফাই। ওই ফিটের উপর দুমদুম করে তাল ফালাইছি, ফাজিল কোথাকার। মনে রাখো এটা কি ফাই স্কয়ার হবে? এই কোণের জায়গা কোনোদিন চেঞ্জ হয়? কোণের জায়গা কোনোদিন চেঞ্জ হয় না। মনে রাখবা কোণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী জায়গা। কোণ তুমি চেঞ্জ করতে পারবা না সূত্র ছাড়া। এই জন্যে ত্রিকোণমিতিতে সূত্রের আগমন ঘটবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সূত্র, আমরা প্রায় মনে হয় 27টা মতো সূত্র শিখব। এই 27টা সূত্রের একটাই কাজ, এই কোণগুলোকে ভেঙে দেওয়া, আর কিচ্ছু না। কোণকে ভাঙ্গা চূড়া একদম ভাঙ্গা ফেলবে, হয় ডাবল করবে, অর্ধেক করে ফেলবে, 3 গুণ করে ফেলবে, 3 ভাগে 1 ভাগ করে ফেলবে সূত্রগুলা। তো সূত্রগুলা একটাই কাজ হবে, মনে রাখো আমরা যেটা শিখবো পরের ক্লাস থেকে, সেটা হচ্ছে এই কোণের জায়গাতে চেঞ্জ আনা। এই সূত্র তোমরা এখনো শিখো নাই। তোমরা 9 10-এ কোণ চেঞ্জ করার কোনো সূত্র শিখো নাই। তোমরা অনুপাতের সূত্র শিখছো, এই যে সাইনের সাথে কস যোগ করলে 1 হয়, এটা হচ্ছে অনুপাতের সূত্র। কিন্তু এই কোণের কোনো সূত্র তুমি শিখো নাই। তাহলে মনে রাখো আমরা এসএসসি তে শিখছি হচ্ছে অনুপাত, এসএসসি তে আমরা শিখছি হচ্ছে অনুপাতের সূত্র, আর এইচএসসি তে আমরা শিখবো হচ্ছে কোণের সূত্র। এই হলো পার্থক্য, এই হচ্ছে মেইন ত্রিকোণমিতি পার্থক্য। ঠিক আছে, কোণের সূত্র। কারণ কোণ হলো সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। এই কোণকে তুমি সূত্র ছাড়া কোনোভাবেই চেঞ্জ করতে পারবা না, সূত্র ছাড়া কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে, বুঝতে পারছি ফান্ডামেন্টাল আলোচনা ব্যাপারটা বুঝতে পারছো কিনা? কেউ যদি তোমাকে বলে যে এ বন্ধু ইন্টারমিডিয়েটে কি নিয়ে ত্রিকোণমিতি আলোচনা করে, তুমি কি বলবা? ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতি সাইনে কি হইলো কজে কি হইলো ডাজেন্ট ম্যাটার, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই কোণে কি হইলো সেটা আমরা দেখব। আমরা একবার কোণকে ডাবল করব, আমরা একবার কোণকে অর্ধেক করব,
আবার আমরা দুইটা কোণকে যোগ করে ফেলবো, আবার দুইটা কোণকে বিয়োগ করে ফেলবো, মানে আমাদের সব কোণ সেন্ট্রিক কোণ। তাহলে আমরা মেট্রিকে অলরেডি অনুপাত আলোচনা করে আসছি। এই অনুপাত হলো এগুলা, এই যে এগুলো হচ্ছে অনুপাত। কোসেকের সাথে সাইনের অনুপাত উল্টা, সেকের সাথে কজের অনুপাত উল্টা, কটের সাথে ট্যানের অনুপাত উল্টা। কিন্তু ইন্টারমিডিয়েট আমরা কোণ শিখবো, ঠিক আছে, মনে থাকবে? তো এই যে দেখো আমাদের কিছু পোল কোশ্চেন, এটা তোমরা একটু আলাপ আলোচনা করো। আমি এখনই পোল লঞ্চ করতেছি। এটা হচ্ছে যে সাইন থিটা 12/13 হইলে ট্যান থিটার মান কত? ওকে, এর থেকে সোজা ফল পৃথিবীতে নাই, ওকে আমরা একটু ফল দিই। এই কিবোর্ড কই? তোমরা এটা অ্যান্সারটা রেডি করো। হ্যাঁ, এখানে কিবোর্ড কোথায়? কিবোর্ডটা দাও, কিবোর্ডটা নাই। ওইটা নাকি ওই কোন একটা আছে দেখো। পাইছি, কিবোর্ড পাইছি। ওকে, এটা এখন কাজ করবে। ক্রিয়েট কুইজ, সিঙ্গেল চয়েস, আস্ক কোশ্চেন 1, অপশন এ, ক্যাপস লক এ, বি। এই আমি কিন্তু পোল দিচ্ছি বাবা, তোমরা রেডি হও, এটাতে যদি সবাই ফার্স্ট না হইছো একে পিটিব তাল ফালাবো ফাজিল গুলা। হ্যাঁ, দিয়ে দাও অ্যান্সার দিয়ে দাও, এটা সবচেয়ে সহজ, অ্যান্সার দিয়ে দাও। আমরা পোল লঞ্চ করছি, তাড়াতাড়ি অ্যান্সার দাও, আমাদের সময় নাই। হ্যাঁ, পারছো? শেষ করি আমরা, না একটু থাকুক। এগুলো মেনলি যে ত্রিভুজ দিয়ে করতে হয়, তাই না? এখানে যদি আমাদের এটাকে আমরা যদি থিটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, থিটা হইলে এটা লম্ব হয়। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্বের মান হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। আমি বলছি মুখস্থ রাখবা, এটা 5, 5 12 13, 5 12 13, ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। এগুলো এইভাবে চিন্তা করা যায়, মনে রাখো। এই যে 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার ইজ ইকুয়াল টু 5a স্কয়ার, এটা কিভাবে হয়? এটা যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে যেটা বলা হয় সেটা হচ্ছে এই যে বিজোড় সংখ্যা স্কয়ারটা নিয়ে ফেলবা, সেটা হচ্ছে 9, 9 কে 2 ভাগ করে ফেলবা, দুইটা ক্রমিক সংখ্যায় লিখে ফেলবা। 9 কে লেখা যায় হচ্ছে 4 যোগ 5। তখন মনে রাখো ছোটটা হবে লম্ব, বড়টা হবে অতিভুজ। আবার বলি, বিজোড় সংখ্যা স্কয়ারটা ভেঙে ফেলবা, সেটাকে দুইটা ক্রমিক সংখ্যায় লিখে ফেলবা, ক্রমিক সংখ্যা যোগফল। তাহলে ছোটটা হবে সাথে, বড়টা হবে অতিভুজ। ঠিক আছে, এটা সবার জন্য কাজ করে, মানে এই বিজোড় থাকলে মেইনলি। হ্যাঁ, আর ছোটগুলা বেশি বড় হইলে আবার কাজ করবে না। যেমন 5 স্কয়ার, তাহলে তুমি চিন্তা করো 5 স্কয়ার মানে কত? 5 স্কয়ার মানে হচ্ছে 25। 25 কে দুইটা ক্রমিক সংখ্যায় লিখে ফেলো, 12 যোগ 13, 12 যোগ 13। তাহলে এই যে ছোটটা হবে লম্ব বা ভূমি, আর বড়টা মানে 13 হবে অতিভুজ। ঠিক আছে, এই ছোটটা হবে ভূমি আর বড়টা 13 হবে অতিভুজ, বুঝতে পারছো? ওকে, একইভাবে আমি যদি বলি এখন ধরো 7 স্কয়ার, বলো তো 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? দেখো তো, 7 স্কয়ার 24 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এটা শেষ করি, লিডার বোর্ডটাই না রেখো। 7 স্কয়ার 24 স্কয়ার, ক্যালকুলেটর লাগবে না, এই যে অনেকে পারছে মাশাআল্লাহ। ক্যালকুলেটর লাগবে না, কেন ক্যালকুলেটর লাগবে না? 7 স্কয়ার, ওই যে বিজোড়টাকে ভেঙে দিবা, বিজোড় 7 7 49, মানে স্কয়ার করে ফেলবা, বিজোড়টাকে স্কয়ার করে ফেলবা 49, এটাকে ক্রমিক সংখ্যায় লিখে ফেলবা, 24 যোগ 25, তাই না? 24 আর 25 যোগ করলে 49, তাহলে 24, ছোটটা হবে সাথে আর বড়টা হবে আমার অতিভুজ, কি অতিভুজ। তাহলে এটা হচ্ছে 25 স্কয়ার। এই যে ক্যালকুলেটর লাগবে না, ঠিক আছে? কিন্তু কাজ করে না কখন? যখন জোড় সংখ্যা চলে আসে অথবা সংখ্যাটা অনেক বড় হয়ে যায়,
ঠিক আছে, এই বিজোড় সংখ্যাটা বড় হয়ে গেলে আর কাজ করবে না। তো যেমন আমি যদি বলি 6 স্কয়ার 8 স্কয়ার, এই ক্ষেত্রে কাজ করবে না। 6 6 36 এটাকে ক্রমিক সংখ্যায় ভাঙা যায় না, 6 6 36 কে ক্রমিক সংখ্যায় ভাঙা যায় না। তো এটা এই সিস্টেমে হবে না, এটা তোমার ক্যালকুলেটর লাগবে অথবা মুখে মুখে হিসাব করবা। বুঝতে পারছো? কিন্তু এইগুলা, এই টেকনিকটা সুন্দর, এই টেকনিকে করলে সুন্দরভাবে চলে আসে। ওকে, আমরা জানি ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে যে লম্ব বাই ভূমি 12/5। এই যে প্লাস মাইনাস দেখে কনফিউজড হবা না, কারণ আমি কনফিউজে কোনো জায়গায় রাখি নাই। এখানে কোনো থিটা, কোনো কোয়াড্রেন্ট কিছু বলে নাই। ওকে, অনেকেই পারছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিশাত তাবাসসুম ফার্স্ট হয়েছে, আদনান গালিব সেকেন্ড, মির তাবাসসুম রহিমা হচ্ছে থার্ড, রাতুল রয় ও হচ্ছে আমাদের ফোর্থ, রাতুল রয়, ঠিক আছে, ও হচ্ছে আমাদের ফোর্থ, তাহসান ইমন হচ্ছে ফিফথ, আদিব আবরার সিক্সথ, মোহাম্মদ ইমাম উদ্দিন সেভেন্থ, রকিব হাসান এইট, মাহিদুল ইসলাম মাহিন হচ্ছে নাইনথ এবং সানজিদ ইসলাম হচ্ছে 10th। জোস, কনগ্রেচুলেশনস। ঠিক আছে বাবা, বুঝতে পারছো? ওকে, না সি কেন দিবা? এই দেখছো, এই যে বুয়েটে গিয়ে তুমি আরো অনেক উল্টাপাল্টা চিন্তা করবা যে প্লাস মাইনাস হবে, বুয়েটে গিয়ে চিন্তা করবা এটা মঙ্গল গ্রহ থেকে আসবে, এই ট্যান থিটা মঙ্গল গ্রহে যাবে গা। না না, এত কঠিন চিন্তা করবা না। আমি তোমাকে কোয়াড্রেন্টের কোনো হিসাব বলি নাই তো, আমি তো বলি নাই এটা থার্ড কোয়াড্রেন্ট, আমি তো বলি নাই। তো আমি না বললে তুমি কেন চিন্তা করতেছো? প্রশ্নে নাই তো, তাহলে নর্মাল চিন্তা করো। ওকে, পোল কোশ্চেন 2। সাইন এ বলে দিছে, সেম অঙ্ক কিন্তু এবার ডাবল। সাইন এ বলে দিছে, এখান থেকে ট্যান এ বাইক করবা, ট্যান এ বাইক করবা। কস বি বলে দিছে, এখান থেকে ট্যান বি বাইক করবা, তারপর দুইটা গুণ দিবা, দুইটা গুণ দিবা। ঠিক আছে? ওকে, এটার জন্য আমি একটু সময় দিচ্ছি, এটার জন্য আমি একটু সময় দিচ্ছি, তাড়াতাড়ি করো, 1 মিনিট, 1 মিনিট। ঠিক আছে, তারপর আমি পোল কোশ্চেন লঞ্চ করব। 1 মিনিটের মধ্যে রেডি হও, আমি পোল কোশ্চেন লঞ্চ করব। তানজিলা বলছে অনেক আগে অ্যান্সার দিছে, তাও টপে নাই। এটা স্বাভাবিক, তা তোমার থেকেও আগে অ্যান্সার দিছে। ওই যে বলছিলাম না বাবা, সেম জিনিস ভর্তি পরীক্ষাতে গিয়ে সবাই টের পায়, বলে যে ভাইয়া আমি তো মেডিকেল বা বুয়েট ভর্তি পরীক্ষায় আমি তো অনেক নাম্বার পাইছি, আমার তো মনে হয়েছে যে আমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছি, তাও আমার নাম আসে নাই কেন? নিশ্চয়ই এখানে দুর্নীতি হয়েছে। কিন্তু আসলে তা না। ঠিক আছে, এখানে মেনলি যেটা হয়, তোমাকে ওই যেটা বললাম না, যে যে সবচেয়ে বেশি নাম্বার পাবে ওইখান থেকে প্রথম 5,000 জন মেডিকেলে চান্স পাবে, যে সবচেয়ে বেশি নাম্বার পাবে ওইখান থেকে প্রথম 1300 জন বুয়েটে চান্স পাবে, যে সবচেয়ে বেশি নাম্বার পাবে ওইখান থেকে 1500 জন ডিউতে চান্স পাবে। বুঝতে পারছো? মানে সবচেয়ে বেশি হয়তোবা 1500 জন তোমার আগে আছে, তুমি তো জানো না। তুমি তুমি যদি 90ও পাও, কিন্তু 90 এর আগে যদি ফিল আপ হয়ে যায় তাহলে কিছু করার নেই। ওকে ওকে ওকে, যে 1 মিনিট হয়ে গেছে না, কমেন্টে কো অ্যান্সার করো না, আমরা টেকনোলজি কোম্পানি, আমাদের এখানে যে পোল দিতে হবে। ঠিক আছে, পোল দিতে হবে, আমি পোল লঞ্চ করতেছি। ঠিক আছে, পোল দিয়ে দাও, পোল এই যে লঞ্চ করে দিলাম, এই যে দাগাও 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 দাগাও। কত আসে এটা? কত আসে? এটা হচ্ছে এ কোণ। তাহলে এটা এ কোণ হলে এখানে কি হবে? সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি হবে কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, 4 থেকে 1 গেলে 3 √3। ওকে, তাহলে এখান থেকে আমরা বাই করবো হচ্ছে tan। তাহলে tan এর মান হচ্ছে 1/√3। কোন কোয়াড্রেন্ট? সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ মানে ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, সূক্ষ্মকোণ ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। ওকে, নেক্সট। সো আমাদের এখানে আবার বলছে হচ্ছে এটা হচ্ছে বি, ধরলাম এটা হচ্ছে বি। তাহলে এটা যদি বি হয়, বি মানে কি? কজ। কজ মানে কি বলতো? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ √3। এটাকে স্কয়ার করলে 3, 3 থেকে 1 গেলে 2, তাহলে এটা হবে √2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে tan বি। tan বি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে √2। তাহলে এই দুটা গুণ দিতে হবে, গুণ দাও, এই দুটা গুণ দিলে এই যে ওই tan এ tan বি মান পেয়ে যাব। তাহলে √2/√3, √2/√3, বি হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। পারছো কিনা? পারছো কিনা বাবা? এই যে বি। ওকে, জোস, অনেকেই পারছে, মাশাআল্লাহ।
ওকে, তৌহিদ তাহমিদ ফার্স্ট হইছো, মুহিব সেকেন্ড হইছো, অর্পণ চক্রবর্তী থার্ড হইছো, মোহাম্মদ ইমাম উদ্দিন ফোর্থ, নূরা হচ্ছে ফিফথ। কনগ্রেচুলেশনস। আব্দুল্লাহিল কাফি হচ্ছে সিক্সথ, আদনান গালিব সেভেন্থ, আদিব আবরার এইট, শাকিরা আক্তার নাইন্থ এবং মাহিদুল ইসলাম মাহিন হচ্ছে টেন্থ। কনগ্রেচুলেশনস, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, ওকে। কয় আবার দেন, সাইমা বলছে আবার দেন, এবার ফার্স্ট হমো। ঠিক আছে, ওকে। ও বলছে ভাই আমি 31তম হইছি, আমার নাম এদিকে তো পিঠে তাল ফালামো। ওকে, দিনাজপুর বোর্ডে একটা অসাধারণ প্রশ্ন, এই প্রশ্নটা আমরা একটু করে ফেলি। কি বলছে দেখো তো, সবাই একটু মনোযোগ দাও। আমরা এখন আবার কিছু অঙ্ক করব, তারপর আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি আলোচনা শেষ হবে। এই চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার ছিল। আমাকে বলছে হচ্ছে cos আলফা sec আলফা হচ্ছে 5/2, cos টু দি পাওয়ার n আর sec টু দি পাওয়ার n, এটার ভ্যালু দেখাইতে বলছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। খুবই ইম্পর্টেন্ট, শুধু যে বোর্ডে আসছে তা না, ভর্তি পরীক্ষা এটা আসতে দেখা গেছে। সো আমরা এখান থেকে কাজটা শুরু করব। cos আলফা এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা যদি শুরু করি, আমরা cos আলফাকে রেখে দিলাম, sec আলফাকে ভেঙে দিলাম। sec আলফা হচ্ছে 1 cos আলফা, সেটা হচ্ছে 5/2। তাহলে এটা এখন লসাগু করে সবাইকে cos আলফা দিয়ে গুণ দাও আর 2 দিয়ে গুণ দাও। cos দিয়ে গুণ দিলে এটা হবে cos স্কয়ার আলফা, 2 দিয়ে গুণ দিলে 2 cos স্কয়ার আলফা। cos দিয়ে গুণ করলে এটা 1, 2 দিয়ে গুণ করলে 2, 2 দিয়ে গুণ করলে 2 কাটা যাবে, cos দিয়ে গুণ করলে হচ্ছে 5 cos আলফা। সো দেখো ভগ্নাংশটা চলে গেল। এবার এক পাশে নিয়ে আসো, সেটা হচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। কখনোই কোশ্চেন লিখবা না, খালি সমাধানটা করবা। ঠিক আছে, এই লাইভ ক্লাসে কখনো কোশ্চেন লিখবা না, খালি সমাধান করবা। আর ক্লাস শেষে পরে গিয়ে নোট করবা। ওকে, 2 দুগুণে 4, এটা মিডল টার্ম করলে হবে 4 একে 4, এটা হবে 4 একে 4। তাহলে 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। ওকে, সো আমরা যদি এখন কমন নিই, তাহলে 2 cos আলফা কমন গেলে এখানে হবে cos আলফা মাইনাস 2, মাইনাস 1 কমন গেলে এটা হবে cos আলফা প্লাস মাইনাসে মাইনাস 2। তাহলে আমার এখান থেকে আসতেছে হচ্ছে 2 cos আলফা মাইনাস 1, এখান থেকে আসতেছে হচ্ছে cos আলফা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যদি এখন হিসাব করি, তাহলে আমার হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0। এইটা লসাগু করে কোনাকুনি গুণ দিছি, 2 লাইন আমি 1 লাইনে করছি। এটা লসাগু করো, কোনাকুনি গুণ দাও। ঠিক আছে, আর সহজে করার নিয়ম হচ্ছে নিচে যা যা আছে এগুলো দিয়ে সবাইকে গুণ দাও। নিচে কি কি আছে, cos আলফা আর 2, তাহলে 2 cos আলফা দিয়ে সবাইকে গুণ দাও, তাহলে এটা 1 লাইনে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে হয় এটা 0, তার মানে 2 cos আলফা মাইনাস 1 হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো cos আলফা সমান হচ্ছে -1, ওই পাশে গেলে +1, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে cos আলফার আমি ভ্যালু পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হাফ। এখন cos আলফা যদি হাফ হয়, তাহলে আমরা জানি sec আলফার মান হবে কি, এটা উল্টা, হাফে উল্টা হচ্ছে 2। তাহলে আমরা sec আলফার মানটা পেয়ে গেছি। ওকে, অথবা অথবা আমাদের আরেকটা ভ্যালু আছে, সেই অথবাটা হলো কি বলতো, cos আলফা মাইনাস 2 ইকুয়ালস টু 0। cos আলফা মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে cos আলফা ইকুয়ালস টু 2। কিন্তু এটা পসিবল না, এটা নট ইকুয়ালস টু 2। কেন? কারণ আমরা জানি cos এর ভ্যালু হচ্ছে -1 থেকে হাইয়েস্ট +1 পর্যন্ত হইতে পারে, sin cos এর মান -1 থেকে +1 পর্যন্ত হইতে পারে। সো এই 2টা আমরা নিতে পারতেছি না, আমরা এই ভ্যালুটা নিতে পারতেছি। সো এখন আমি যদি এখন লেফট হ্যান্ড সাইড চিন্তা করি, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos টু দি পাওয়ার n আলফা sec টু দি পাওয়ার n আলফা। তাহলে cos এর মান হচ্ছে হাফ টু দি পাওয়ার n, sec এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন হাফ মানে 2টা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে শুধু 2 টু দি পাওয়ার n, যেটা আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে। শেষ। তাহলে এই ধরনের অঙ্কে সিস্টেমটা হচ্ছে তুমি ফার্স্টে হিসাব নিকাশ করে মান বাইর করবা, সেই মানটা লেফট হ্যান্ড সাইডে বসায় দিয়ে রাইট হ্যান্ড সাইডে মিলাই দিবা। ঠিক আছে বাবা, বুঝতে পারছো তো? এটা ফালতু জিনিস। এখানে সমীকরণ থেকে ফার্স্টে cos এর মান বাই করছি, তার জন্য sec কে cos বানায় দিছি, লসাগু করছি, এক পাশে নিয়ে আসছি, 2 দুগুণে 4, 4 একে 4, মিডল টার্ম করছি, কমন নিছি, হয় এটা 0 অথবা এটা 0। cos এর মান যদি হাফ হয়, sec হবে উল্টাটা 2, সেই দুটো মান লেফট হ্যান্ড সাইডে বসায় দিছি, মিলে গেছে। আর ওইখানে cos এর মান 2 নেওয়া যাবে না, কেন? কারণ -1 থেকে 1 হচ্ছে cos এর লিমিট। ওকে, সো এটা করো, এটা করো। cosec আলফা প্লাস sin আলফা হচ্ছে 2 দেওয়া আছে, তাহলে সেখান থেকে cosec 100 আর sin 100 এটা ভ্যালু বাই করতে বলছে।
করো এটা। মারু বলছে প্রথমে দেখে হার্ড লাগছে কিন্তু আসলে ইজি। এটা ফালতু জিনিস, এগুলো সব ইজি। ঠিক আছে, মারু সুন্দর, অনিয়া, অনিয়া বিনতে সুন্দর, ইজি, এগুলো ইজি, এগুলো ফালতু জিনিস। ঠিক আছে, জলদি করো। ক্লাস নোট ফার্স্ট। হ্যাঁ, ফাদ কিসের ব্রেক, একবার ছুটি দিয়ে দিব। জলদি কোসেককে সাইন বানাও, কোসেককে সাইন বানাও, জলদি করো। এই যে কোসেককে সাইন বানাও, লসাগু করো, মিডল টার্ম করো, সাইনের মান বাইক করো। সাইনের মান পেয়ে গেলে কোসেকের মান পেয়ে যাবা। সে সাইন আর কোসেকের মান এখানে বসায় দিবা। ওকে, একজন বলছে অ্যান্সার নাকি 200। ওরে বাবা, 200 নাকি অ্যান্সার? হ্যাঁ, 1 মিনিট সময় করে ফেলো, 1 মিনিট সময়। একজন অলরেডি আমাকে অ্যান্সার জানাইছে যে 200 অ্যান্সার। আরেকজন বলছে 2 টু দি পাওয়ার 100 যোগ 2 টু দি পাওয়ার 100। ওকে, আমি অনেকগুলো অ্যান্সার পাচ্ছি, আমি একটু লিখে ফেলি। একজন আমাকে বলছে অ্যান্সার হচ্ছে 200, একজন বলছে অ্যান্সার হচ্ছে 2, একজন বলছে 2 টু দি পাওয়ার 100 যোগ 2 টু দি পাওয়ার 100। এটা হচ্ছে অ্যান্সার। আর কেউ কিছু বলবা? হুম, ওকে, 3 ধরনের অ্যান্সার পাচ্ছি। একজন বলছে 5/2। মাশাআল্লাহ, তোমরা যত অ্যান্সার দিচ্ছ আমি সব লিখে ফেলতেছি। 5/2, তবে মিলাবো কারটা হইছে। তোমরাই 4টা অপশন দিয়ে দিলা, ঠিক আছে। হ্যাঁ, না না, এটা এটা তো মিলানের অঙ্ক না যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাবে। এখানে কিন্তু মানটা বসায় ভ্যালু বাইক করতে বলছে। 65, আল্লাহ আল্লাহ, ও বলছে কোনো ধারে কাছে নাই, ও 65 বলছে, যে 65 আসছে। আই ডোন্ট নো তোমার 65 কিভাবে আসছে। ঠিক আছে, ওকে। একজন বলছে 5, ও অ্যান্সার আসছে 5, 5/2 না, শুধু 5 আসছে, 2 বাদ, 2 বাদ। ঠিক আছে, 1 মিনিট হয়েছে। ওকে, আসলে আমরা সলভ করি। বাহ, অনেক ধরনের অ্যান্সার পাইলাম, ভালো লাগতেছে দেখতে। সো আমাদের এখানে দেখো কোসেককে আমরা লিখতে পারি হচ্ছে 1/sin আলফা। এখন আমরা কি করব, এই ভগ্নাংশকে সিম্পল বানাবো। তাহলে সবাইকে সাইন দিয়ে গুণ দাও। সবাইকে সাইন দিয়ে গুণ করলে এটা হবে সাইন স্কয়ার আর এটা হবে 2 সাইন আলফা। তাহলে এটাকে সাজায় ফেলো। তাহলে সাইন স্কয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে সাইন আলফা মাইনাস 1 হোল স্কয়ার। যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, a স্কয়ার 2ab b স্কয়ার, যে 1 কে 1 স্কয়ার লেখা যায়। তাহলে স্কয়ারটা বাদ দিয়ে দিলাম, 1 ওই পাশে নিয়ে গেলাম, 1 ওই পাশে নিয়ে গেলে সাইন আলফার মান পেয়ে গেলাম। তো সাইন আলফার মান হচ্ছে 1। সাইন আলফা যদি 1 হয় তাহলে বলো কোসেক, কোসেক হবে 1 এর উল্টা। 1 কে উল্টায় দিলে 1ই থাকে বাবা। তাহলে কোসেক হচ্ছে 1, সাইন 1 কোসেক 1 দুইটা পেয়ে গেলাম। ঠিক আছে, দুইটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে কোসেক 100 আর সাইন 100 এটা মান বাইক করতে। এখন কোসেকের মান পাইছি 1, তাহলে 1 টু দি পাওয়ার 100 আর সাইনের মানও পাইছি 1, তাহলে 1 টু দি পাওয়ার 100। ঠিক আছে বাবা, ঠিক আছে। 1 এর মাথায় যাই দাও না কেন সেটা 1, 1 এর মাথায় যাই দাও না কেন সেটা 1। তাহলে 1 1 অ্যান্সার হচ্ছে 2, এই 2 হচ্ছে অ্যান্সার। তাহলে এত কিছু ভিড়ে এই 2, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখছো তোমাদের অঙ্ক করতে দিছি কত ধরনের অ্যান্সার আসছে। ইউনিফর্ম অ্যান্সার আসতে হবে, নাহলে মাইক খাবা। ওকে, এটা খুবই ইজি একটা অঙ্ক। আমাদের এখানে বলছে হচ্ছে কোসেক, কোসেক এ, কোসেক বি, কোসেক সি, এটা যোগফল হচ্ছে 0। সেখান থেকে আমাকে দেখাইতে বলছে সামেশন সাইন আলফা হোল স্কয়ার সমান সামেশন সাইন স্কয়ার আলফা। 3 ধরনের কোণ আছে, এ বি সি। এখন আমার লেফট হ্যান্ড সাইড, এটা একটু ভালো করে বুঝো। লেফট হ্যান্ড সাইড সামেশন, সামেশন দিয়ে আসলে কি বোঝায়? এই সামেশন দিয়ে বোঝায় আসলে যোগ। কিসের যোগ? এই টাইপের যতগুলা বানানো যাবে সবগুলা যোগ। মনে রাখো, কেউ যদি বলে যে সামেশন, সামেশন মানে হচ্ছে যোগ, কিন্তু এটা একটা স্পেশাল যোগ। কিসের স্পেশাল? এই টাইপের যতগুলা বানানো যাবে সবগুলা যোগ। এখন ভাইয়া সাইন এ এটা কি বানাবো? তুমি দেখো তোমার হাতে অ্যাঙ্গেল কয়টা, এ বি সি 3টা, তাহলে কয়টা সাইন বানানো যাবে? ভাইয়া 3টা সাইন বানানো যাবে। সেটা কি কি? সেটা হচ্ছে সাইন এ বানানো যাবে, সাইন বি বানানো যাবে, সাইন সি বানানো যাবে। তাহলে যেগুলা বানানো যাবে সেগুলা যোগ। এই সামেশন দিয়ে এই জিনিসটা বোঝায়, সামেশন দিয়ে এই জিনিসটা বোঝায়। ঠিক আছে, তাহলে এখন যদি আমি বলি যে ভাইয়া সামেশন সাইন স্কয়ার এ, এটা দিয়ে কি বোঝায়? এইটা দিয়ে বোঝায় যে স্কয়ার যুক্ত যতগুলা বানানো যাবে সেগুলা যোগ। আর এখানে হচ্ছে যে বানানোর পর যোগ করব, তারপর পুরাটা হোল স্কয়ার।
যোগ করার পর পুরাটা হোল স্কয়ার, আর এখানে হচ্ছে স্কয়ার যুক্ত বানাবো, দেন আমি যোগ করব। এখন বলো সাইন স্কয়ার এ এই টাইপের কয়টা বানানো যায়? সাইন স্কয়ার এ এই টাইপের বানানো যায় হচ্ছে 3টা, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার বি এন্ড সাইন স্কয়ার সি। এই 3টা যোগফল, যতগুলা বানানো যায় সবগুলা যোগফল বুঝায়, ঠিক আছে? ওকে বাবা, এই জিনিসটা আমরা ভেঙে দিতে পারি। এ বি সি হোল স্কয়ার সূত্র, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার বি, সাইন স্কয়ার সি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তারপর কি বলো 2ab মানে সাইন এ সাইন বি, 2টা কমন নিয়ে ফেললাম, 2ab bc, তারপর হচ্ছে ca, ঠিক আছে? ওকে, এখন দেখো এই যে প্রথমে যে 3টে স্কয়ার, এইটা মানে কি? এটা মানে হচ্ছে সামেশন সাইন স্কয়ার এ, ওই যে দেখাইলাম, মানে স্কয়ার গুলা যোগফল। এই যে দেখো 3টে স্কয়ার যোগফল, মানে যতগুলো স্কয়ার বানানো যায় সবগুলো যোগফল। আর এই যে 2, এটা যেটা করব, এটা আমরা ভিতরের সবগুলোকে আমরা সাইন এ সাইন বি সাইন সি দিয়ে ভাগ করব। তার মানে সোজা বাংলায় আমরা সাইন এ সাইন বি সাইন সি কমন নিচ্ছি। কমন নেওয়া মানে হচ্ছে আসলে ভাগ দেওয়া, কমন নেওয়া মানেই ভাগ দাও। হ্যাঁ, ক্লাসটা একটু টাইম লাগবে, একটু মনোযোগ দাও, ঠিক আছে? কমন নেওয়া মানে ভাগ দাও। সো আমরা সাইন এ সাইন বি সাইন সি দিয়ে ভাগ দিচ্ছি। সাইন এ সাইন বি কে সাইন এ সাইন বি সাইন সি দিয়ে ভাগ করলে 1/sin c থাকে, 1/sin c মানে হচ্ছে কোসেক সি। বুঝতে পারছো? কমন নেওয়া মানে ভাগ দেওয়া, এটা কমন নিচ্ছি মানে এটা দিয়ে ভাগ দিব। তাহলে সাইন এ সাইন বি কাটাকাটি যাবে, সাইন সি ভাগ হয়ে যাবে, সাইন সি ভাগ হওয়া মানে 1/sin c কোসেক সি। ঠান্ডা মাথায় চিন্তা করবা, সাইন বি সাইন সি বাদ হয়ে গেল, 1/sin a মানে হচ্ছে কোসেক এ, আর সাইন সি সাইন এ বাদ হয়ে যাবে 1/sin b, 1/sin b মানে কি কোসেক বি। এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অলরেডি দেওয়া আছে, এই পুরা ভ্যালুটা দেওয়া আছে, এই যে 0। তাহলে এইটা যদি 0 হয় তাহলে এই পুরাটা হয়ে যাবে কি বলো? এই পুরো অংশটা বাদ হয়ে যাবে, তাই না? এই পুরাটা বাদ হয়ে যাবে, খালি এই ফার্স্টের টুকু থেকে যাবে, তাই না? কারণ ওটা ভ্যালু কত দেওয়া আছে? ওটা ভ্যালু দেওয়া আছে 0, ওই যে। তাহলে 0-এর সাথে গুণ হইলে এই পুরাটা বাদ, তাহলে জাস্ট এই প্রথম অংশটা থাইকা যাবে, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি বাবা? বুঝছি না? না অনলি সাইনে দেওয়া কোথায়? না এখানে না, এটা একটা প্রতীক, এটা একটা প্রতীক। এই আমি যদি তোমাকে বলি যে তোমার টেবিলে যতগুলা কলম আছে সবগুলা কলম একসাথে করো, তাহলে এই যে কলম, এটা একটা প্রতীক। তার মানে কি তুমি কালো কালি কলমও নিবা, লাল কালি কলমও নিবা, নীল কালি কলমও নিবা, তোমার কাছে যত টাইপের কলম আছে তুমি সব একসাথে করবা না? তাহলে ও আমাকে কি বলছে? ও বলছে সাইন এ এই টাইপের যা কিছু আছে সব যোগ করো, তাই না? আর নাকি তুমি, আমি কলম বললে শুধু কালো কালি নিবা, নীল আর লালটা কালেক্ট করবা না? না, তার মানে ওটা একটা প্রতীক। কলম মানে কি সব ধরনের কলম আমি কালেক্ট করে ফেলবো। তো এই যে এটা একটা প্রতীক, সাইনে দিয়ে বুঝাইছে যে এই টাইপের যতগুলো বানানো যাবে এ বি সি এই সবগুলো যোগফল, এই সবগুলার যোগফল, ঠিক আছে? ওকে, এটা কমন নিছি। শোনো, কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ দেওয়া। তার মানে এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে এই 3টা দিয়ে ভাগ দিছি, ব্র্যাকেটের ভিতরে সাইন এ সাইন বি সাইন সি দিয়ে ভাগ দিছি। এখন তুমি এটাকে ভাগ দাও, সাইন এ সাইন বি সাইন সি দিয়ে ভাগ দিলে সাইন এ সাইন বি কাটাকাটি চলে যাবে, 1/sin c থাকবে। 1/sin c মানে কি কোসেক সি। একইভাবে বি আর সি কাটা যাবে, 1/sin a মানে কি কোসেক এ। সি এবং এ কাটা যাবে, 1/sin b মানে কি কোসেক বি থেকে যাবে। বুঝতে পারছো? আর ওইটা ভ্যালু কত? ওইটা ভ্যালু হচ্ছে 0, পুরাটা বাদ হয়ে যাবে, এই স্কয়ারটা থেকে যাবে। এটাও সেম, এটাও তোমরা নিজেরা চেষ্টা করবা, ঠিক আছে? ঠিক আছে, ডু ইট ইয়োরসেলফ। ওকে, অবেদা বলি সত্য, এগুলা 9-10 অনেক প্রমাণ করছো। এই 9-10 যে প্রমাণগুলা সেগুলাই আবার ঘুরে ফিরে তোমাদের জীবন অতিষ্ঠ করার জন্য আসতে পারে। খুব বেশি যে আসে তা কিন্তু না, কিন্তু যদি চলে আসে পরীক্ষায় তাহলে কিন্তু তোমাকে দ্রুত অ্যান্সার করে ফেলতে হবে। যেমন কোসেক এ, এখান থেকে আমরা জানি কোসেক স্কয়ার এ যদি আমি কমন নিই তাহলে হবে কোসেক স্কয়ার এ -1। এগুলো 9-10 অনেক করছি। এখন কোসেক স্কয়ার এ -1, এটা সূত্র হচ্ছে tan স্কয়ার এ। ওকে, এখন এই প্রথম যে কোসেক স্কয়ার এ এটাকে আবার ভেঙে দিব। এই কোসেক স্কয়ার এ মানে হচ্ছে 1 + tan স্কয়ার এ। তার মানে দুইবার সূত্রটা বসানো লাগে।
একবার আমরা এখানে সূত্রটা বসাইছি যে কোসেক স্কয়ার এ মানে হচ্ছে ট্যান স্কয়ার এ, আবার কোসেক স্কয়ার এ মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার, সরি কোসেক না সেক। ওকে, সো এই যে দুইবার সূত্রটা বসাইছি, বসানোর পর এখন গুণ দিয়ে দাও, ট্যান স্কয়ার দিয়ে গুণ দিলে এটা হবে ট্যান স্কয়ার এ, আর ট্যান স্কয়ার গুণ দিলে হয়ে যাবে ট্যান টু দি পাওয়ার 4a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো এরকম 9 10 এ অঙ্কগুলো ফেরত আসতে পারে, আসলে করে ফেলবা। ঠিক আছে, ওকে। পোল কোশ্চেন 2, এই যে কমন নাও, কমন নাও, কোনটা সমান, কোনটা সমান, রেডি হও, রেডি হও, 1 মিনিট চিন্তা করো, চিন্তা করো। লাস্ট পোল, এটা আজকে দিনের লাস্ট পোল, দেখি লাস্টে কে ফার্স্ট হয়, লাস্টে কে ফার্স্ট হয়। ঠিক আছে, এটা আমি চেক করব। ঠিক আছে, লাস্ট পোল। ওকে, তানজিলা, টাইম, টাইম ইজ ও বাবা, তানজিলা আমাকে বলছে ভাইয়া টাইম ইজ ওভার। কিসের টাইম ইজ, আমরা বেশি পড়বো, 1.5 ঘন্টা পড়ালেখা করে কিছু হবে না। ম্যাথে, ম্যাথে 2-3 ঘন্টা পড়তে হবে অ্যাটলিস্ট, এমনও ক্লাস হবে 3-4 ঘন্টা। ঠিক আছে, রেডি থাকো। এত সহজ না, এত সহজ না বুয়েটে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া, কষ্ট করতে হবে। ঠিক আছে, আমরা কষ্ট করব, তোমাদের দায়িত্ব তোমাদের মতো কষ্ট করা। ঠিক আছে, ওকে রেডি হও, আমরা কিন্তু পোল লঞ্চ করে দিচ্ছি। আমাদের 1 মিনিট হয়ে গেলে আমরা পোলটা লঞ্চ করব। হ্যাঁ, 1 মিনিট হয়ে গেলে আমরা পোলটা লঞ্চ করব। ঠিক আছে, রেডি হইছো? এ বি সি ডি কোনটা অ্যান্সার ঠিক করছো? এ বি সি ডি কোনটা অ্যান্সার? এই যে আমি পোল দিয়ে দিচ্ছি, সবাই অ্যাপে খেয়াল করো, দেখি কে ফার্স্ট হয়। লাস্ট, এই যে দিয়ে দিলাম, আজকে দিনের লাস্ট কে ফার্স্ট হবে দেখি। ঠিক আছে, খুবই ইজি, কমন নিলে হয়ে যায় শেষ। কমন নাও মানে কি, কমন নাও মানে কিন্তু ভাগ দাও, এটা বুঝতে হবে। ওকে, কোসেক স্কয়ার মানে কি? তুমি যদি সাইন কজে কমফোর্টেবল ফিল করো তাহলে সাইন কজ দিয়ে করতে পারো। 1/sin স্কয়ার। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। একইভাবে 1/sec স্কয়ার মানে হচ্ছে 1/cos স্কয়ার, আর কট মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা। এটাকে ভেঙে এটা লেখা যায়। তো একটা সাইন কাটা গেলে আমার এখানে থাকবে হচ্ছে 1/sin থিটা, এখানে থাকবে হচ্ছে 1/cos থিটা, তাই না? ওই যে উপরে cos সাইন আর সাইন কাটা গেছে। একইভাবে এখানে দেখো cos cos কাটা গেলে 1/cos থিটা 1/sin থিটা। ওকে, 1/sin মানে কি? কোসেক থিটা। 1/cos মানে কি? সেক থিটা। 1/cos মানে হচ্ছে সেক থিটা, 1/sin মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে একই জিনিস দুইবার আছে, তার মানে 2 sec থিটা কোসেক থিটা, শেষ। এই হচ্ছে অ্যান্সার, 2 sec থিটা কোসেক থিটা, দুইবার আছে। সি হচ্ছে অ্যান্সার। পারছো না বাবা? সি হচ্ছে অ্যান্সার। এই যে দেখি কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয় দেখি। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে পারছে। বাহ, নিশাত তাবাসসুম আজকে লাস্ট পোলে ফার্স্ট হয়েছে, কনগ্রাচুলেশনস। মোহাম্মদ ইমামউদ্দিন সেকেন্ড, আদিব আবরা থার্ড, কনগ্রাচুলেশনস। আকবর হোসেন চৌধুরী হচ্ছে ফোর্থ, ইশরাক মাহমুদ তাহমিদ হচ্ছে ফিফথ, অস্পরা হচ্ছে সিক্সথ, আব্দুল্লাহ সেভেন্থ, তন্ময় এইট, অর্ণব নাইন্থ এবং ফারহানা ইয়াসমিন 10th, শিপামণি 11th, আসমিত দে অর্পণ হচ্ছে 12, ইলিক হচ্ছে, এটা কি ইলিক? হ্যাঁ, ইলিক হচ্ছে 13, প্রীতম সরকার 14, রেজওয়ান আক্তার রিফা হচ্ছে 15th। তো নামে আগে ইঞ্জিনিয়ার লাগাইছে, এদিকে তো ভিডিও তাল ফালাই। ইঞ্জিনিয়ার রিয়াদ 16th, কামরুজ্জামান 17th, মারুফা মনি 18th, নাইম 19th এবং মারুফা বিনতে ফারুক হচ্ছে 20। 20 পর্যন্ত বলে দিলাম, ঠিক আছে? আর কেউ যেন কিছু না বলো, ঠিক আছে? 20 পর্যন্ত বলে দিছি। ওকে, নেক্সট। আমাদের আর বেশি টাইম নাই। এখানে দেখো tan থিটার মান বলে দিছে, সেখান থেকে sin থিটা cos থিটার মান বের করতে বলছে। তো এইটা খুবই ইজি। আমরা জানি tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। এগুলাও 9 10 এ করানো হয়েছে। এখন দেখো সাইনের সাথে এ, কজের সাথে বি, উভয় পক্ষে এ আর বি দিয়ে গুণ দাও। তাহলে উভয় পক্ষে উপরে এ দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে এ স্কয়ার, নিচে বি দিয়ে গুণ দাও,
বি দিয়ে গুণ দিলে এখানেও এটা হয়ে যাবে বি স্কয়ার। তখন দেখো এখানে কি উপরে বিয়োগ নিচে যোগ, তার মানে বিয়োজন যোজন করতে বলছে। ঠিক আছে, বিয়োজন যোজন করতে বলছে। তাহলে বিয়োজন যোজন মানে হচ্ছে উপরে আমরা বিয়োগ দিব, নিচে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে উপরে বিয়োগ এ স্কয়ার মাইনাস বি, নিচে যোগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই হচ্ছে আমাদের ভ্যালু, শেষ অ্যান্সার। এটাই অ্যান্সার, এটা মান বাই করতে বলছে। ঠিক আছে, ফালতু জিনিস। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে দেখো tan থিটা মান বাই করতে বলছে, আমাকে একটা ইকুয়েশন বলে দিছে, এটা আমরা একটু ফাস্ট করি। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা হচ্ছে 4। তাহলে আমরা উভয় পক্ষকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে ফেলি। তাহলে sin স্কয়ার কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে sin বাই cos tan স্কয়ার থিটা। এই 3 cos স্কয়ার কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে শুধু 3। 4 cos স্কয়ার, 4 কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে sec স্কয়ার থিটা। এখন আমাকে tan এর মান বাই করতে বলছে, তাহলে আমরা যেটা করব সেটা হলো আমরা এই sec এর জায়গায় বসায় দিব 1 প্লাস tan স্কয়ার, মানে সবকিছুকে tan এ নিয়ে আসলাম। তাহলে 7 tan স্কয়ার থিটা প্লাস 3 4 প্লাস 4 tan স্কয়ার থিটা। এই সেকেন্ড এই লাইনটা বুঝছো তো নাকি? cos স্কয়ার থিটা দিয়ে সবাইকে ভাগ করছি। 4 কে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে 4 ডিভাইডেড বাই cos স্কয়ার, তার মানে কি sec স্কয়ার। ঠিক আছে, 7টা থেকে 4টা বিয়োগ হইলে এখানে থাকবে হচ্ছে 3টা tan স্কয়ার থিটা, 4টা থেকে 3 গেলে একটা। তাহলে এখান থেকে আমার tan থিটা মান কত আসে দেখো, 3 দিয়ে ভাগ করলে 1/3, স্কয়ারটা ওই পাশে গেলে রুট ওভার এবং প্লাস মাইনাস। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই দেখাইতে বলছে। হ্যাঁ, শেষ। 3 ভাগ করছি, রুট ওভার করছি। ঠিক আছে, ফালতু জিনিস। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এইটা তোমাদের হোমওয়ার্ক, সিলেট বোর্ডের প্রশ্ন, এবং এইটাও তোমাদের হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। ঠিক আছে, 2-3টা আমরা হোমওয়ার্ক দিয়ে দিই, তিনটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এই 3টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 3টা হোমওয়ার্ক দিলাম, বেশি না। ইজি, এগুলো ইজি 9-10 জিনিস, কিন্তু বোর্ডে আসছে, যেহেতু বোর্ডে আসছে তার মানে ইম্পর্টেন্ট। সো এইটা একটা তোমার ক্লাস নোটে পাবা, অথবা এখন স্ক্রিনশটটা নিতে পারো। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা হোমওয়ার্ক করবা। ত্রিকোণমিতি প্রথম হোমওয়ার্ক সবাই অবশ্যই করবা, শিখবো জিতবো গ্রুপে দিবা। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এইটা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এইটা মাঝে মাঝে আসতে দেখা গেছে। ঠিক আছে, এটাও করবা। সেকেন্ড লাইন বুঝিনি, কোনটা সেকেন্ড লাইন বুঝো নাই? এটা হচ্ছে এখানে যে বজ্র গুণন করতে হবে, এটা মিলাইতে হইলে, সিলেট বোর্ডের প্রশ্নটা মিলাইতে হলে বজ্র গুণন করতে হবে। এটা তো সহজ। ওই যে cos স্কয়ার দিয়ে ভাগ করছি, সবাইকে cos স্কয়ার দিয়ে ভাগ করছি। sin স্কয়ারকে cos স্কয়ার দিয়ে ভাগ করলে tan স্কয়ার, cos স্কয়ারকে cos স্কয়ার দিয়ে ভাগ করলে কাটাকাটি চলে যাবে। 4 কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে 4/cos স্কয়ার, তার মানে কি sec স্কয়ার। ঠিক আছে, তুমি যখন 4 কে cos স্কয়ার দিয়ে ভাগ করবা, cos স্কয়ার নিচে না, এটা যখন উপরে উঠে যাবে তখন এটা কি হয়ে যাবে, এই যে 4 sec স্কয়ার থিটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, সো এইটা একটা এসডব্লিউ থাকলো, এইটা একটা এসডব্লিউ থাকলো, এইটা একটা এসডব্লিউ থাকলো, এবং প্র্যাকটিস কুইজটা দিতে হবে, মনে রাখবা প্র্যাকটিস কুইজ দিবা। এবং মনে রাখবা yesterday I was clever so I wanted to change the world, today I am wise so I am changing myself। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আমি আজকে খুব ওয়াইজ হয়ে গেছি, এজন্য আমি আই এম চেঞ্জিং মাইসেলফ। এটা আমি বলি নাই, তুমিও বলো না, এটা রুমি বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হে করে ফেলবো, আমি বুয়েটে চান্স পেয়ে যাবো, মেডিকেলে চান্স পেয়ে যাবো, আমি একদম 100 হবো। সো এই যে চেঞ্জ করা, যে সব করে ফেলবো, তার আগে তোমার নিজের অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই যে তুমি অনলাইনে পড়তে আসা খালি কমেন্টে পিছে টাইম দিচ্ছ না, অনলাইনে পড়তে হলে তোমাকে পুরো ক্লাসটা একদম ফুল মনোযোগ দিতে হবে, ফুল মনোযোগ। কারণ ভাইয়ারা এখানে সবাই খুব এক্সপেরিয়েন্সড। ভাইয়ারা তোমার মনে যে প্রশ্ন সেটা একটা সময় গিয়ে অ্যান্সার দিয়ে দিবে। তোমার যদি মনে হয় যে এই লাইনটা আমি একটু কম বুঝছি, তুমি রেকর্ডেড অংশটা বারবার দেখবা, ক্লাসের যে রেকর্ডেড পার্ট সেটা 2-3 বার দেখলে তুমি বুঝে যাবে যে কি হচ্ছে না হচ্ছে। বুঝতে পারছো? সো এই যে অংশটা, এটা খুবই ইম্পর্টেন্ট, যে চেঞ্জিং মাই সেলফ। তার মানে আমি যখন আসলে কোনো ভালো কিছু করতে চাই, আমি বুয়েটে চান্স পেতে চাই, আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেতে চাই, আমি মেডিকেলে চান্স পেতে চাই, আমি বোর্ডে ফার্স্ট হইতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে আগে নিজেকে চেঞ্জ করতে হবে। তুমি নিজেকে চেঞ্জ করো, তোমার লাইফস্টাইল চেঞ্জ করো, তোমার পড়াশোনার রুটিন চেঞ্জ করো, লিখে লিখে পড়া শিখো।
গণিত দেখায় বিষয় না, গণিত হলো লেখায় বিষয়। এই যে ম্যাট্রিক্স হয়েছে, তোমরা ম্যাট্রিক্সে নোট করছো কিনা, সরলরেখা হয়েছে, সরলরেখা নোট করছো কিনা। এই যে তুমি যদি এখন থেকে নোট করার অভ্যাস না করো, তোমার রিভিশনে ঝামেলা হবে। তুমি যখন বোর্ড পরীক্ষার আগের দিন রাতে পড়তে বসবা, রিভিশন কই থেকে দিবা? এই যে এখন যে খাতাটা লিখতেছো, এই খাতা তো তুমি খুঁজে পাবা না। কারণ এই আগামী 15 মাসে তোমরা এরকম আরো অ্যাটলিস্ট 15-20টা খাতা, 15-20টা 30টা খাতা তুমি লিখে ফেলবা। এতগুলো খাতা, কোনো খাতা হয়তো বা বিক্রিও করে ফেলবা কাগজওয়ালার কাছে 10 টাকা কেজি। ঠিক আছে? সো আমার কথা হলো যে এই যে স্টাইল গুলা, পড়াশোনারও একটা স্টাইল আছে, ওই স্টাইলটা ফলো করো। ঠিক আছে? তোমার রুটিনে চেঞ্জ আনো, তোমার লাইফস্টাইলে চেঞ্জ আনো, এবং নোট করে করে পড়া শিখো। ফিজিক্সে অনেক ইম্পর্টেন্ট জিনিস বলতেছে, এগুলো নোট করে রাখো। কেমিস্ট্রিতে ইম্পর্টেন্ট জিনিস বলতেছে, নোট করে রাখো। ঠিক আছে? এক্সপেরিমেন্ট দেখাচ্ছে, সেটা একদম মেমোরাইজ করো যে ও আচ্ছা এটা এইভাবে হচ্ছে। লিখে লিখে প্র্যাকটিস করো, লেখার অভ্যাস করো। সো তুমি যদি খুব ভালো কিছু, কোনো ইম্প্যাক্টফুল কাজ করতে চাও, সবার আগে তোমার নিজেকে চেঞ্জ করতে হবে। তুমি যদি তোমার নিজেকে চেঞ্জ না করো, তোমার কিন্তু ওই যে রেজাল্ট যেটা তুমি আশা করতেছো যে আমি মেডিকেলে ফার্স্ট হব, বুয়েটে ফার্স্ট হব, এত সহজ না, ওইটা আসবে না। সো ওইটা করতে হলে কি করতে হবে? তোমার নিজেকে চেঞ্জ করতে হবে। সো মনে রাখো, তুমি যদি ভালো করতে চাও, দোয়া থাকলো, কিন্তু নিজেকে ফার্স্টে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা যতটুকু পড়লাম তার উপর আমাদের আরেকটা ক্লাস হবে, সেখানে আমরা এমসিকিউ এবং সিকিউ স্পেশালি সলভ করব। এবং আমাদের এই প্রথম চ্যাপ্টারটা আরো কিছু টপিক বাকি আছে, এই যে গ্রাফ, ডোমেন রেঞ্জ, ফাংশন, পর্যায়, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? তো সবাই অবশ্যই নেক্সট ক্লাসটা করবা। আর তার আগে অবশ্যই যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে সেগুলো ভালো মতো রিভিশন দাও, সেগুলো নোট করো, প্র্যাকটিস বুক সলভ করো, প্র্যাকটিস এক্সাম দাও। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের এই ত্রিকোণমিতি চ্যাপ্টার 6 নিয়ে। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।